মিম ছোটবেলায় কি আপনাকে কেউ পচিয়েছে যে তুমি মিম খাও পচা ডিম, এরকম কেউ বলেছে? না, ছোটবেলায় তো আমার নাম মিম ছিল না। কি ছিল? আমার মিম নাম হয়েছে যখন আমি একটু বড় হয়েছি, হ্যাঁ। তখন আমার মিম নামটা রাখা আগে কি হয়েছে। ছিল? আগে ছিল পলি। তুমি যাও ওই গলি? আচ্ছা যাই হোক, আসলে গেস্ট যখন নতুন নতুন আসে এবং নতুন মানে প্রথম যখন এই সিটে বসে একটু স্টিভ হয়ে থাকে, এই জন্য আর কি আমরা একটা লেম জোক মারার চেষ্টা করছি, যদিও আমি মিজারেবলি ফেল করেছি, বা তারপরে। আচ্ছা যাই হোক, মিম আপনাকে স্বাগতম আমাদের ঢাকা এফএম স্টুডিওতে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা সবাই কেমন আছেন এবং কি আপনি কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু যার আসলে যিনি আজকের মেইন আমাদের লাভ আমি গুরু। হ্যাঁ। হ্যাঁ, আমি তাকে অনেক মিস করতেছি, কারণ আমি আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু তারে দেখতে পাচ্ছি। আমি খুঁজতেছি, এত লোক আসতেছে যাইতেছে, সে গুরু কেন কই আসে না? এটা খুঁজতেছি। এই চোখ শুধু গুরুকেই খোঁজে। ঠিক আছে, গুরু আসছেন অন দ্য ওয়েতে প্রবাবলি, এন্ড উনি জলদি জলদি চলে আসবেন, কোনো সমস্যা নাই। আমরা বেটার, যেহেতু গুরু আসতে আসতে সময়টা যদি একটু লেন্দি হয়ে যায়, আপনার গল্পটা শুনতে পারবে না সবাই, আপনার গল্পটা শুনতে থাকি। গুরু গাড়িতে আছে, গাড়িতে রেডিও ছাড়া আছে, নো ওয়ারিজ। গুরু আপনার গল্প শুনছে। আমার গল্পটা হলো, যখন আমি ছোট ছিলাম, হুম আমার ৭ বছর বয়সে আমি বুঝতে শিখছি হুম হালকা পাতলা। হুম তখন আমি ক্লাস 1 এ যখন পড়ি, তখন মানে ভাবি নাই কখনো মানে এরকম কিছু হইয়া যাইবো আমার জীবনে। হুম যখন বাবার কষ্টটা বুঝতে গেছি, তখন বাবাটারও আমি হারায় ফেলাইছি। আমার বাবা যখন আরেকটা বিয়ে করলো, আমি কখনো ভাবতে পারি নাই মানে আমার বাবা এই কাজটা করবো আমাদের পরে। কারণ আমরা ৩ বোন ছিলাম, ভাই ছিল না। কারণ বাবা অনেক কষ্ট কইরা বলছিল, আমার আম্মুরে বলছিল বাচ্চা নিতে, তো ছেলেই হবে। আম্মু বলে, "না, মেয়ে হয়। আমার কপালে এত দুঃখ, আমি আর কোনো সন্তানই নিবো না।" তারপরে আমার আম্মু নিল। তো বাচ্চাটা নষ্ট করার অনেক চেষ্টা করছিল আম্মু। কারণ যেহেতু মেয়েই হয়, তো আমি কি করবো ধইরা রাইখা। পরে আম্মু কইতাছে, "এটা নষ্ট করে ফেলামু। আইছে তো আইছে।" অনেক ওষুধপাতি খাইছে, খাওয়ার পরে বাচ্চাটা নষ্ট হয় নাই। পরে যখন বড় হইলো, মানে পেট থেকে যখন হইলো, তখন দেখে সবাই ছেলে হইছে বাড়িতে যাওয়ার পরে। পরে আমার বাবা বাড়িতে গেছে, অনেক মিষ্টি অনেক কিছু দিছে, সবাইরে, এলাকার সবাইরে খাওয়াইছে আমার নানির বাড়ির। এটা কি আপনারা ৩ বোন হবার পরে? হ্যাঁ, হবার পরে। লাস্টে? পরে যখন আম্মুর প্রতি অনেক খুশি ছিল। পরে যখন ঢাকা আসছি, আমার ভাইয়ের ১ বছর গেল, তখন ভালোই সুন্দর সংসার চলতেছে। ২ বছরের মাথায় আমার বাবা একটা বিয়ে করে ফেলাইছে। না, আপনার ভাই হওয়ার ২ বছরের মাথায়? হ্যাঁ, বিয়ে করে কিন্তু এই ফেলাইছে। কাজটা কেন করলেন? মানে উনার তো ছেলে হয়েছিল ফাইনালি। ওইটাই তো কথা, ওইটাই তো কেউ বুঝতে চায় না। মানে কেন এই কাজটা করলো? কিসের জন্য করলো? হুম কিসের অভাব ছিল? হুম আপনি চাইছেন ছেলে হইতে, ছেলেও তো হইছে। হুম তো এখন তো সংসার সুখের। হুম পরে সে আর কোনো উত্তর দিত না। আম্মুর ওদের অনেক অত্যাচার করতো। সাথে আমাদেরকেও করতো। অনেক খারাপ, খারাপ কথা বলতো। বকাবাদ্য করতো আম্মুরে। ওইটা সহ্য করতে পারতাম না। পরে ওই মহিলারে নিয়া সে সাভারে চইলা গেল। পরে ওই সাভারের থাইকা আবার আইসা আম্মুরে পিডাইতো। পরে ওইখান থেইকা দেন আপনার মায়ের সাথে আপনার বাবার ছাড়াছাড়ি হয় নাই? ছাড়াছাড়ি হয় নাই। আচ্ছা। ওই মহিলার বিয়ে করার পরে ওই মহিলা যা বলতো আব্বু তাই করতো। হুম আমাদের দোকান ছিল, ৪ টা রিস্কা ছিল, সবকিছু মানে ৳১,০০,০০০ ভিতর বিক্রি করে মহিলারে নিয়ে চইলা গেছে ঢাকা ছাইড়া। হুম মানে যেখানে থাকতাম আশুলিয়া, ওই আশুলিয়া ছাইড়া। হুম পরে যখন গেছে সাভারে আম্মু খুঁজতে, পরে হুম ওইখানে আম্মুরে মারছে। ওইখানে আম্মুরে মারার পরে বলতেছে, "তুই এখানে আইছস কি লাইগা?" আম্মুর অনেক পিটাপিটি করছে। পরে যখন আমরা আসলো বাসায়, পরে কয়, "তোর বাপেরে নিয়ে গেছিলাম আনতে তোর বাপেরে। তোর বাপে ধরে আমারে পিডাইছে।" পরে আমি কইলাম, "তা তুমি যাইছো কে? তোমারে কি কেউ যাইতে কইছে ওইনে? তোমারে কেউ কয় নাই যাইতে? তুমি যাইবা না হের কাছে? আমরা কষ্ট কইরা চলমু।" পরে দাদুর মেস খাওয়াইতো, দাদুর ওইখানে থেকে মেস খাওয়াইতো। ওইখান থেকে আমি অনেক ছোট, আমার বড় বোন আছে। সেও কাজ করতে পারে না। সে অনেক চিকন। পরে অফিসের গার্মেন্টসের গেটে গেলে তারে নিত না, আমারে নিত। আমি যেহেতু মোটা-কাটা, আমারে নিত। তখন আমি গেছি। যাওয়ার পরে সবাই বলে, "ওরে দেখতে ভালো লাগে, ওরে নি।" পরে আমি চাকরিতে ঢুকলাম। কষ্ট করে কাজ করতাম। বড় বোন ঘরে সামলাইতো, মাও চাকরি করতো। এভাবে সংসার চলতো। মাস শেষে বেতন পাইতাম, বাবা আসতো। বাবা আইসা টাকা নিয়া যেত আমার থাইকা। টাকা না দিলে ঝগড়া করতো, মারামারি করতো, এরকমটা করতো। তখন আমি বলতাম, আম্মু বলতো, "তুই তোর বাপের টাকা দে, দিবি না।" আর না দিলেও মারামারি করতো। তো মারামারি সহ্য করতে না পারে টাকা বাবারে দিতাম বাধ্য হইয়া।
পরে বলতাম হোক টাকা নে, টাকা নিয়ে তাও তো তোমারে মারবো না। পরে মা এভাবে ধীরে ধীরে বড় হইতে লইলাম। যখন 12 বছর হইলো তখন একটা ছেলের সাথে আমি কথা কইতাম, একটা ছেলের সাথে কথা কইতাম। মানে তখন আপনার 12 বছর, তাহলে হ্যাঁ, আপনি জয়েন করেছেন গার্মেন্টস এ কত বছর বয়সে? 9 বছর, 9 বছরের শেষে, মানে 10 বছরের আগে 9 বছরের শেষে জয়েন মানে এই করছে। বয়সে আপনি গার্মেন্টস এ জয়েন করেছেন? হ্যাঁ, গার্মেন্টস এ তো এত কম বয়সে বাচ্চাদের নেয় না। ওইটা ছোট ফ্যাক্টরি, ওইখানে মানে ছোট বড় সবাইদেরকে নেয়, মানে একটু বড় সড়ো দেখা গেলেই নিয়ে নেয়। আচ্ছা। পরে ওইখানে চাকরি করছি, করার পরে ইনকাম যা হইতো রাইতে 2টা 3টা পর্যন্ত ডিউটি করে 5,000 6,000 টাকা দেখা যেত পাইতাম। তো ওই টাকা নিয়ে বাবার কাছে দিতাম। তো বাবা বলতো এ টাকা লাগবে না, আরো টাকা লাগবে, আরো টাকা লাগবে। আম্মুর নামে ডিপিএস এ 1 লাখ টাকা না 1.5 লাখ টাকা ছিল, ওই টাকাটা তুইলা মারে মাইরে ওই টাকাটা তুইলা নিয়ে গেছে আমার বাবা। পরে সংসার আরো হেলা হেলায় চলে গেছে, 4টা ভাই বোন কেমনে চলবো, দাদু ওইখান থেকে চলে গেছে। পরে ওই যে ছেলেটা আমার ওই যে ছেলের সাথে আমার সম্পর্ক হয়েছে, ওই ছেলে আমার দাদির করে ম্যাচ খাইতো। আমি জানতাম না আমার দাদুর ঘরে জয় ম্যাচ খাইতো। হুম। আমার লগে পরিচয় হয়েছে রং নম্বরে, কিন্তু আমি জানতাম না এই নাম্বারটা ওই ঠিক নিয়েছে, কিন্তু আমার কাছে ভুল। হুম। মানে দোকানে আমি রিসার্চ করতে গেছি, নাম্বার বলছি, ওই নাম্বার মুখস্থ করে নিছে। কিন্তু আপনাকে বলছে রং নাম্বারে হ্যাঁ, রং পাইছে। নাম্বার। কারণ এটা তো রং নাম্বার হওয়ার কথা না। লিসেনার্স, আপনারা যেটা বুঝতেছেন, মানে গল্পটা শুনতেছেন, আপনারা বোঝার কথা যে ওর সাথে মানে একজনের কথা হইছে ওভার দ্য ফোন রং নাম্বারে। সে ছেলেটা বলতেছে যে রং নাম্বার, সেই ছেলেটা আবার ওর দাদুর ঘরে মেসে খাওয়া দাওয়া করতো। তো এটা তো কোইন্সিডেন্স হওয়ার তো কোনো চান্স নাই, অবশ্যই নাম্বার কোনো না কোনো ভাবে নিছে। আরো আমি তো তখন দেখিও না, তো ভাবছি রং নাম্বারও হইতে পারে। পরে যখন আমি কথা বলছি বাড়িতে, বাড়িতে কথা বলার পরে রাগে ফোন ধরি না কারো, দেশ থেকে ফোন দিয়া ফুপুর এটা বলতেছে ওইটা বলতেছে। কেন, মানে কি বলে এরা? ফুপুরা বলতেছে তোর বাপে বিয়া করলো কে, মেয়ে কি হয়েছে না হয়েছে, মানে এত প্যারার ভিতর আর ভালো লাগে না আমার। পরে ফোন কাইটা দিয়ে ফোন বন্ধ করে রাখছে। যখন ফোন করছি তখনই ওই নাম্বারটাই ফোন আইছে। তো ভাবছি মানে বাড়ি থেকে কেউ কল দিস। পরে যখন রং নাম্বার বলছে আমি বলি সত্য করে পরিচয়টা দেন, না হলে আপনার সাথে কথা বলবো না। আমি চিনি না জানি না, অচেনা একটা মানুষ। পরে সে বলে আপনি আমার চিনেন না, আমি আপনার চিনি। পরে এইভাবে 2 দিন 3 দিন কথা হইলো। পরে বলতে দেখেন সত্যি করে বলেন আপনার পরিচয়টা কি, তাহলে আপনার সাথে কথা বলবো, নাহলে বলবো না। পরে বলে আপনি পরিচয় দিমু, দেখা করবো আপনার সাথে আমি। কবে করবেন বলেন। পরে কয় এমন একটা দিনে দেখা করবো আপনি অবাক হয়ে যাবেন, আপনার বাড়িঘর সবই চিনি। তো আমি ভাবলাম চিনি, হয়তো আমার কেউ চিনা জানা কেউ নাম্বারটা দিছে তাই চিনি। পরে আর কিছু বলিনি। পরে সে বলতেছে এই ছাদের উপরে তাকাও, মানে আমরা নিচতলায় ছিলাম, হ্যাঁ সামনের বা বিল্ডিং এ, মানে ছাদের উপরে ওইটা আমার বলতেছে যে বাসায় থাকে ওই বাসার ছাদে। পরে তাকাইয়া মানে একটা ছায়া দেখছি, সন্ধ্যার দিকে তো একটা ছায়া দেখছি, কিন্তু এখানে কেউ দাঁড়ায় আছে এমন মনে হয়েছে। পরে বলছি কই আপনি ছাদের উপরে। পরে 1-2 মিনিট পরে হাত লাড়া দিতেছে, মানে এই যে আমি। পরে ওইখানে যেটা আমার বান্ধবীর বাসা, আমি গেছি। একটু ছোট করে বলি, অনেকে আছেন কমেন্ট সেকশনে লিখছেন যে গুরু কোথায়। গুরু আসছেন অন দ্য ওয়েতে। হ্যাঁ, গুরুর আসলে ইদানিং কালে রাস্তায় এত জ্যাম শুরু হয়েছে যে মানে কিছু করার থাকে না আসলে, এবং প্রতি ইসেই মোটামুটি জ্যাম হয়, এটা নতুন কিছু না। হ্যাঁ, প্রতিদিনই আসলে প্রতি বৃহস্পতিবারই গুরু আসলে একটা করে ছোটখাটো জ্যামে পড়ে। সো ইটস নট আ বিগ ডিল, বাট আমরা ওয়েট করতেছি যে গুরু কোথায় আসেন। আমি একটু আমাদের টিমকে বলবো গুরুর সাথে কমিউনিকেট করতে, দেখি গুরু কোথায় আছেন এবং কোথা থেকে আসেন তিনি। বাই দ্য ওয়ে, এই ফাঁকে একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে চলছে আম্বার আইটির ধামাকা অফার, যেটা চলবে কিন্তু 18th jan থেকে একেবারে 25th jan পর্যন্ত, মানে 18 তারিখ থেকে জানুয়ারির 25 তারিখ পর্যন্ত চলছে আম্বার আইটির ধামাকা অফার। এবং আম্বার আইটি ফোন অ্যাপ, মানে আম্বার আইটি ফোন অ্যাপে এখন আপনি 35 পয়সা মিনিটে কথা বলতে পারবেন যে কোনো মোবাইল অপারেটরে। সর্বোচ্চ রিচার্জ করে প্রতি সপ্তাহে জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার। সো এখনই দেরি না করে যেটা করতে হবে, ডাউনলোড করতে হবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। কথা বলুন বেশি বেশি, রিচার্জ করুন বেশি বেশি, আর জিতুন স্মার্টফোন সহ আকর্ষণীয় সব পুরস্কার। অফারটা কিন্তু এই মাসের জন্যই, আর দেরি করা যাবে না। ভিজিট করতে হবে আম্বার আইটি আইপি ফোনের ফেসবুক পেজ, facebook.com/ambar-it আম্বার আইটি ফোন। সো এটা মিস করা যাবে না। এবং একটু বলে রাখি, গত 2 মাস ধরে কিন্তু সর্বোচ্চ রিচার্জকারী পাচ্ছেন স্মার্টফোন সহ আকর্ষণীয় সব পুরস্কার। এখন আপনি কি এটার পিছনে থাকবেন, নাকি আপনি আসলে স্মার্টফোন গুলো গ্র্যাব করবেন? ইটস টোটালি আপ টু ইউ। ওকে,
ওকে, ওকে, ঠিক আছে আপু, আমরা তাহলে যাই, গল্পে বলেন। তারপরে যখন ছাদের থেকে আমারে হাই হ্যালো দিতেছে, পরে আমি ওই বাসায় আবার আমার বান্ধবী থাকে তিনতলায়, ওইও তিনতলায় থাকে, কিন্তু আমি জানতাম না ওই যে ওই ফ্লোরে ওই ছেলেটাই। মানে দেখছি হয়তো হালকা পাতলা, মানে বান্ধবীর বাসায় যেহেতু যাই তো তো দেখা হয় হালকা পাতলা, দাদুর ঘরে যেহেতু ম্যাচ খাইছে এক দুইবার হয়তো দেখছি, সরাসরি না দেখি মানে হেয়ালিতেও দেখছি। কারণ আমি যখন কেউ ম্যাচ খাইতো তখন আমি ফিরেও চাইতাম না, মানে এটা কে যাইতেছে আমার পাশ দিয়া, কারণ বাবারও দেখি না, অন্য মানুষকে আমি দেখবো, মানে বাবাও যদি পাশ দিয়ে যাইতো আমি রাস্তা দিয়ে হাঁটলে বাবারও দেখতাম না, মানে এত নীরবে চলতাম। পরে এমনিতে জিদি ছিলাম, পরে তখনই রাত্রে 11টার দিকে ছাদে গেছি আমি, ছাদে যাইয়া পরে দেখি ওই ছেলে, পরে আমি বলছি আপনি, পরে কয় হ্যাঁ আমি, পরে আমি কইছি ও আপনি আমার নাম্বার কই পেয়েছেন, বলে নাই, পরে 2-3 দিন পরে বলছে আমার নাম্বার, তোমার নাম্বার আমি বিকাশে, তুমি রিচার্জ করতে গেছিলে বিকাশের দোকানে, তখন আমি শুনছি, কিন্তু আমার মাথায় 3-4 দিনের নাম্বারটা ঘুরপাক খাইতেছে, তো আমি উঠাই নিয়ে গিয়ে এতদিন, আজকে উঠাইলাম দেখি। পরে আমি বলছি ভালো, তো কাহিনী করার কি আছে, পরিচয় দিলে তো হইতো। পরে কয় কি করেন, কেমন আছেন, ভালো আছেন নি, হ্যাঁ, এইভাবে ভালো এক কথা দুই কথা পরিচয় হইতে হইতে আমাদের মানে রিলেশনের ভিতরে চলে গেল। যেরকম আমার বান্ধবী ওরা পছন্দ করতো সেটা আমি বুঝতে পারতাম, কিন্তু মানে ক্লিয়ারলি ওর ব্যাপারে সব বলতো, আমার অফিসে যাওয়ার পথে আসার পথে আমার বলতো এই ছেলেটা এরকম ওই ছেলেটা এরকম, কিন্তু আমি তো জানতাম না মানে এই সব। পরে আমিও বলতাম হ্যাঁ হইতো পারে, তো আমি তো দেখিনি, তো কিভাবে বলবো এরকম না ওরকম, তো তোর ভালো, তুই যেটা ভালো মনে করিস। পরে যখন আমার সাথে রিলেশন করে তখন মানে আমি সহ্য করতে পারতাম না, মানে ওর ব্যাপারে আমার কাছে বলে ওর সাথে শয়তানি করে ফাইজলামি করে দিন রাত। পরে আমি বলছি দেখেন আপনি এরকম কইতেন না, কারণ ওই একটা মেয়ে, আমার ভাল লাগে না ওর সাথে আপনি ফাইজলামি আর কি করেন, আমার অনেক কষ্ট লাগে। পরে বলে আচ্ছা যা করবো না। পরে দেখার পরে ওই আমার আর কিছু বলে নাই, পরে এতে একদিন দুদিন গেল, পরে যখন আমার রিলেশনের 1 বছর প্রায় হয়ে গেল, পরে 2018 সালে রিলেশন শুরু করছি, 19 সালের দিকে সে আমারে নিয়ে গেছে বিয়ে করবে, 19 সালের শেষের দিকে, এই জুন মাসে। তো কতদিন আপনাদের রিলেশন ছিল তাহলে? রিলেশন ছিল 1 বছরের মতো, 1 বছর 1.5 বছরের মতো, মানে রিলেশন কথাবার্তা সব 1.5 বছরের মতো ছিল। পরে যখন গেছি, পরে আমি মিরপুরে এসে পড়ছিল, মিরপুর 2-এ ওইখানে মানে কাজ করতো সে। পরে আমি বললাম দেখেন যাই হোক আপনি ওইখানে গেছেন, আমি আপনার সাথে দেখা করতে চাই একটাবার, আমার ভালো লাগে না। পরে বলে কি আচ্ছা মিরপুর 2-এ এসে আমারে কল দিও, তো আমি তোমার সাথে দেখা করবো। আমি বলছি আচ্ছা, মিরপুর 2-এ এসে কল দিব মানে। পরে মিরপুর 2-এ যখন গেছি, যে কল দিছি, কল দেওয়ার পরে বলতাছি মিরপুর 2-এ গেছেন, তারপর মিরপুর 2-এ যাওয়ার পরে আমি এর সাথে দেখা করছি। ডিটেইলসে বলেন, যেন ওখানে আমি ছিলাম, কিন্তু ওখানে কিন্তু আপনি এরকম নেকাবে ছিলেন না, আপনাকে দেখছি। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু অনেক ফ্যাশনেবল, স্পেশালি যে আঙ্গুলের ফাঁক দিয়ে যে। শুধু তাই না, মানে আমি ওকে আজকে দেখেছি, ওর খুব মিষ্টি একটা হাসি এবং খুব মায়াবী চোখ ওর। পরে আমি বলছি গুরু দেখে নাই আর কি, গুরু মিস করছে। আসার পরে মিরপুর 2-এ পরে হারে ফোন দিছি, হ্যাঁ দেখা করছে আমার সাথে। দেখা করার পরে আমি বলছি তো কি করবো, পরে সারাদিন একটু ঘুরছি, একটু ঘোরার পরে অল্প একটু ঘুরছি, রাত হয়ে গেছিল, সন্ধ্যা হয়ে গেছে। তারপরে সন্ধ্যার দিকে বলতেছি অল্পতে সন্ধ্যা হয়, সময় কিভাবে কেটে যায়, তারপর কোথায় থাকবে সেটা নিয়ে প্রবলেম। পরে আসার পরে আমি বলতেছি মামাঘাটে যে ইলিশ খাই, দেন রিজার্ভ। তারপর বলো। পরে বলতেছি তো শুনেন, আমার এত কষ্টের ভিতরে আপনার কারণে হাসি পেতেছে। ওই যে মামাঘাটে গেছিল ইলিশ খাইতে, ইলিশের দাম এখন চলতেছে 1200, ইলিশ বেগুন ভাজা, আর তোমাকে আবার ভিডিও করতেছিল যখন লেজের ওই যে ভর্তা করতেছিল, আর ইলিশ মাছ তুমি ফ্রাই করতেছিল, ওই ছেলেটাকে সরায় দিয়ে তুমি দাঁড়িয়ে থেকে কিন্তু ইলিশ মাছ উল্টায় পাল্টায় দিচ্ছিল, রাইট অর রং? হ্যাঁ বলো। হ্যাঁ বলবো, আমি তো তখন ছিলাম না। যাও ইলিশ মাছ ভাজতে কখনো? না। আচ্ছা,
আমি কখনো রুমে মাছ ভাজি নাই গা, তো মা কাছে কিসের জন্য আমি মাছ ভাজি করবো। ভুল জায়গায় গুরু আজকে একটা টপ ফেললো। ধরা খাইছি। স্যাড। তারপর পরে যখন মিরপুর দিয়ে গেলাম, পরে সে সন্ধ্যা হয়ে গেল, পরে বলতেছে তো বাসায় জায়গা। পরে আমি বলছি বাসায় আমি যাবো না, আপনি দিয়ে আসেন না, রাত হয়ে গেছে, আমি চিনি না এই জায়গার কিছু। পরে সে যখন নিয়ে যাইবার ধরছে, পরে যখন মিরপুরের মাজার রোডের ওদিক চলে গেছি, মেয়েটাকে অনেক সুন্দর নাকি? কিউট। আচ্ছা তারপর পরে যখন ওদিকে মাজার রোড পর্যন্ত গেছি, পরে দাদুরে ফোন দিছি। আমার দাদু মিরপুরে থাকতো, পরে ফোন দিয়ে বলছি, দাদু তুমি কই আছো? পরে কই, আমি তো মিরপুর আছি। আপনি এত কে? চমৎকার একটা প্যান্ট পরেছেন আজকে, এটাও কি কেউ স্পন্সর করেছে? আপনি তো এখন ডিটেলে যাস না। নাম্বার 1 জায়েদ খানের মতো সবকিছু স্পন্সর পান। ও বাই দ্য ওয়ে, আমার এই ধরনের কমেন্টস খুব বেশি আসছে। খান বলে না ক্যান বলে, বলতেছে যে আপনি তো ওই দিকে যাচ্ছেন। ওকে দেন পরে ওইখানে দাদুরে যখন ফোন দিছে, দাদু বলে যে তো আমাকে বাসার কাছে আসছিস, তো বাসায় আয়। হুম। পরে ওরে নিয়ে বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে সবাই দেখে অনেকটা খারাপ ভাবছে যে তো একটা মেয়ে ছেলে বিয়ে হয় নাই, কি হয় না হয়, এতদিন আসে না, এখন আসে হঠাৎ একটা করে। সেকেন্ড সময় দাও। কনগ্রাচুলেশন স্পেশালি রাত পড়লে কি ঢাকা মাতাবে। হুম, হ্যাঁ, এই প্রোগ্রামগুলো খুব ভালো যাচ্ছে, মানুষ দারুণ পছন্দ করতেছে। থ্যাংক ইউ। আমি বারবারই বলি যে শান্ত ইজ স্পেশাল। শান্ত যখন এই ধরনের স্পন্টেনিয়াস ডেলিভারিতে যায়, মানুষ পছন্দ করতে বাধ্য, এবং মানুষ দারুণভাবে পছন্দ করতেছে। আমি প্রত্যেকটা প্রোগ্রাম আমি ফলো করে আসছি। ওকে তারপর মিরপুর 2 নম্বর। পরে দাদুর এখানে যাওয়ার পরে রাত হয়ে গেছে, তো 9টা-10টা বাজে গেছে। পরে দাদু খাবার দিল, খাওয়া দাওয়া করলাম হালকা পাতলা। হুম। তখন তো মানে দাদা চিল্লাইতেছে, তাও খাওয়া দাওয়া হয়েছে হালকা পাতলা করে। পরে ওই খাই নেই গা, জিদের খাই নাই, শুয়ে পড়ছে। এই দাদার সাথে ওই শুইছে, আমি দাদুর সাথে শুইছি এক রুমে, ওই শুইছে আরেক জায়গায়। উপরে ওই শুইছে, নিচে আমরা দুজন শুইছি, আমি আর দাদু। পরে মাঝরাত্রে কি হয়েছে, ওই হয়তো কারোর সাথে তো কথা বলে না, পরে আমার পাও ধরে ডাকতেছে, আমি ওয়াশরুমে যাবো, একটু উঠ। কে বলছে? আমি যার সাথে রিলেশন করি, সেও মানে আমার নিয়ে আমার দাদির বাসায় গেছিল। আর পা ধরে ডাকছে কি সেটা বলছে? পাও ধরে হেই ডাকছে, মানে ওয়াশরুমে যাইবো, এখানে কিছু চিনে না, দাদারে ডাকে, দাদা উঠে না, দাদা ওরে বকাবাদ্য করছে, তো সে এখন ওইখানে। সে কোন ঘরে, তুমি আপনি কোন ঘরে? একই রুমে, মানে সে আর দাদা উপরে, আমি আর আমার দাদু মানে খুব নিচে। বেশি দূরত্ব নাই না, ফাইনালি পা ধরে ডাকে। হ্যাঁ, পাও ধরে যখন আপনার হাত এত সুন্দর, পাও তো সুন্দর। পরে পাও ধরে যখন খোঁচা মারছে, খোঁচা, আই লাভ খোঁচা, লট অফ খোঁচাস, আই লাভ খোঁচা। যখন খোঁচা মারছে, তখন আমি ফাল দিয়ে উঠে গেছি। আমার নাম কি? ফাল দিয়ে উঠে গেছেন, খোঁচা মানে আমার নাম কি? আমার নাম কি? আম্বার। আম্বার মানে আকাশ। কি নাম আম্বার? আম্বার মানে আকাশ। আর আমার নাম আম্বার, রাইট? আম্বার আইটি ফোন অফার ফর 18 জানুয়ারি টু 25 জান, অর্থাৎ 18 থেকে 25 তারিখ পর্যন্ত স্পেশাল অফার চলছে আম্বার আইটির, ধামাকা অফার। আম্বার আইটির আইপি ফোন অ্যাপে 35 পয়সা মিনিট, রাইট? এ কথা বলুন যে কোনো মোবাইল অপারেটর থেকে। ইট কুড বি গ্রামীণ ফোন, টেলিটক, মোবাইল, বাংলা লিংক, সব জায়গা থেকে, রাইট? অথবা রবি, সব জায়গা থেকে যে কোনো অপারেটর থেকে কথা বলে রিচার্জে প্রতি সপ্তাহে জিতেন আকর্ষণীয় পুরস্কার। ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ, কথা বলুন বেশি বেশি, রিচার্জ করুন বেশি বেশি, আর জিতুন স্মার্টফোন সহ আকর্ষণীয় সব পুরস্কার। অফারটি কিন্তু এই মাসের জন্যই, তাহলে আর দেরি কেন? এক্স্যাক্টলি 18 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত এই অফারটা ভ্যালিড থাকছে। এবং ভিজিট করুন আইপির ডিটেল সমস্ত ইনফরমেশনের জন্য www.facebook.com/ambaritphone। এবং এই বিষয়টা সবার জন্য একটা দারুণ একটা অফার। এবং আমি এই কোম্পানির প্রশ্নে স্পেশালি তাদের নিরবিচ্ছিন্ন সার্ভিস আম্বার আইটি এবং এদের যারা কর্ণধার, তাদের প্রশ্নে আমাদের অসম্ভব রকমের ভালোবাসা। কারণ শুধুমাত্র আমাদের এই ঢাকা এফএম সহ আম্বার আইটি বিভিন্ন কোম্পানির জন্য না, এটা একটা মানবিক প্রতিষ্ঠান যারা সব সময় তাদের সর্বোচ্চ সার্ভিস দিয়ে থাকেন। সো আপনারা চাইলেই 18 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত যত বেশি সংখ্যক আপনি রিচার্জ করুন এবং যত বেশি পরিমাণ আপনি কথা বলুন, এবং বিনিময়ে জিতেন স্মার্টফোন সহ আকর্ষণীয় সব পুরস্কার। ওকে, আমার নাম কিন্তু আম্বার না, আমার নাম এহতেশাম। ওকে ডান। তারপরে খোঁচা মারলো, ফাল দিয়ে উঠলেন, তারপর পরে যখন উঠলাম, পরে খোঁচা মারছে কিন্তু হাতে, পায়ে। পরে যখন আমি চিৎকার মারছি, তখন দাদা ফাল দিয়ে উঠা, পরে চিৎকার মারার পরে ও ফাল দিল, আপনি ফাল দিলেন, বা দাদা ফাল দিল? দাদা ফাল দিছে। দাদা ফাল দেওয়াটা রিস্কি, কারণ বয়স্ক মানুষ ফাল দেওয়ার কারণে স্ট্রোক না করে।
পরে দাদা খাটের নিচে আইসা দেখে সে আর আমি এক জায়গায় মানে বইসা আছি। বইসা এখানে মানে আছেন মানে সে পাও ধরে যখন ই করছে তখন আমি মানে ফাল দিয়ে বইছি চিৎকার মাইরা যখন একদম বইছি। কাছাকাছি অবস্থাতে? কাছাকাছি কি সে একটু দূরে, আমি আর একটু দূরে, মাঝখানে একটু গ্যাপ আছে। পরে দাদা খুব যখন বেশি গ্যাপ থাকার সুযোগ নাই, আমি আপনাকে বলি। কারণ আপনি শুয়ে আছেন, রাইট? আপনার পা অনেক সুন্দর, মানে হাত দেখে অনুভব করতেছি, পা তো দেখিনি। আর পা দেখলে আমার মনে পড়ে লাল সুলোর গল্পের কথা। মজিদ বলছিল যে পা বহুদিন আমার বুকে উঠেছে। সো ওই পায়ের প্রসঙ্গে যাচ্ছে না, হাত সুন্দর তাই ভাবতেছি পা সুন্দর। আপনি শুয়ে আছেন, পায়ে খোঁচা মারলো, আপনি ফাল দিয়ে উঠলেন। ওইটা ওইখানে তো যায় না, এইখানেই বসে আছে। ওকে ডান, এই যে ফাল দিয়ে উঠলেন, হ্যাঁ, আর ছেলেটা তো খোঁচা মারছে এখানে একদম কাছাকাছি, আর দাদাও এখানে ফাল দিয়ে উঠলো। তাহলে কি দাদা অবস্থাতে? মাঝখানে মাঝখানে। আর আমরা দুইজন দুই পাশে, দুই পাশে। দুইজনের দিকে তাকাই আছি। দাদার হাতে টর্চ লাইট ছিল, তো টর্চ লাইট লয়ে চোখের ভিতরে মারছে। কত রোমান্টিক একটা মুহূর্ত। পরে মারার পরে পরে আপনার চোখ যখন জলজল করতেছে আগুনের মতো। পরে দাদা ভাবছে হয়তো নেগেটিভ কিছু। পরে আমিরুল ইসলাম লিখেছেন, গুরু আপনি প্রতিদিন লেট করে কেন আসেন বলবেন? আপনার এমন, আপনি কোন রাস্তা দিয়ে আসেন যেখানে এত জ্যাম থাকে? পড়েন। আমি পৃথিবীর সবচেয়ে ফালতু পরিচয়। 11:30 ইজ লেট। তুমি 11:15 প্রোগ্রাম শুরু করো, 15 মিনিট পরে লেট। মানুষজন আপনাকে একটা সেকেন্ড দুঃখজনক। কনসিডার না করতে না, চায় তুমি না। এটা ইচ্ছা করে বলো। 11:30 ইজ নট লেট ইয়েট। কারণ তুমি 11:15 কয়টা ঢুকছো? 11:15 রাইট? প্রোগ্রাম শুরু হয়েছে। সঞ্জয় ঠিক করে বল, 11:15 প্রোগ্রাম ঠিক 11:10 করছে? এ ঢুকছি না? না না, 15 কি করছে প্রোগ্রাম আমি দেখছি। তো 15 মিনিট ইজ ওকে না? আচ্ছা ওটা বাদ দিই। হ্যাঁ, হ্যাঁ। আপনি শুয়ে আছেন, রাইট? এটা খুবই ইন্টারেস্টিং একটা মুহূর্ত। অনেক সুন্দর একটা মেয়ে শুয়ে আছে, আপনাকে পায়ে খোঁচা দিল, আপনি ফাল দিয়ে উঠলেন। দাদা 75 বছরের বয়সী একটা মানুষ, হাঁপানি রোগী, ও ফাল দিয়ে উঠলো, আর আপনার দুইজন কাছাকাছি, আপনার চোখ জ্বলতেছে, ওরও চোখ জ্বলতেছে, বাঘের মতোই অবস্থাতে আপনাকে দেখলো। তারপর পরে দাদা চিল্লাইতেছে যে সব শেষ হয়ে গেল। সর্বনাশ করার জন্য আমার নাতির লগে আইছস এইসব বইলা। পরে ওই আবার যে শুয়ে পড়ছে, ওই আর মানে ওয়াশরুমে যায় নাই, না যায় ওই শুয়ে পড়ছে। আমি আর দাদু মানে শুইতে পারিনি সারা রাত। দাদা চিল্লাইছে, কি বলছে? মানে খারাপ খারাপ মানে বকা বকি করছে, ওর নিয়ে, ওর ফ্যামিলি নিয়ে, ওরে নিয়ে আমারও বলছে রাত বিরাতে আমার নাতনির সাথে এগুলো হ্যাঁ। করতেছি সেই সব, মানে নেগেটিভ কিছু বাইবে। পরে চিল্লাচিল্লি করলো, চিল্লাচিল্লি করার তো পরে বাথরুমে বেচারা যাওয়া হয়নি, রাইট? না। স্বাভাবিক। পরে আমি বলছি যখন ভোর হইলো মানে 4টার দিকে আজান দেয়, পরে মানে কুয়াশা কুয়াশা ভাব ছিল হালকা, এইরকমই মানে weather। ঠান্ডা ছিল না, এরকম মানে সন্ধ্যা সন্ধ্যা মানে রাত রাত ভাব ছিল 4টার দিকে, তো অন্ধকারই ছিল হালকা। পরে ওই বলতেছে এক কাজ কর, তুই যাবি গা। পরে দাদা কইতেছে তুই ওরে দিয়া গা, আমার নাতির আমার মানে আশুলিয়া দিয়া গা। কে বলছে? মানে দাদা বলতেছে ওরে। আবার তো সুযোগ করে দিল। পরে বলতে হ্যাঁ সুযোগ, হ্যাঁ এটাই সুযোগ। হুম, পরে ওই আর জিত কইরা নিয়ে যায়নি আমার আর। হুম। পরে আমার মিরপুর আবার 2 নিয়ে গেছে, নিয়ে যাওয়ার বন্ধুরা মানে ফোন কিসের দিয়ে জিদ করলো? মানে আপনার ওই যে অপমান দাদা করলো যে রাতে, অপমান করলো রাত্রেবেলা। উল্টাপাল্টা কথা বললো। ওইখানে ভুল করছে। আর দাদা সারা রাত ধরে ভাবছে যে আমিও ফ্ল্যাশব্যাকে দেখছে যে আমিও তো মইমনের সাথে এই কাজ করেছিলাম। সো ওর একটা রিয়েলাইজেশন আসছে, অনুভূতি ব্যাক কাটছে, এবং দিন ফাইনালি বলছে যে তুই যা রেখে আয়, যাতে করে সুযোগটা পাই। কিন্তু সুযোগটা বেচারা আর কখনো নিল না। তারপর পরে যখন গেলাম, পরে ওর বন্ধুরা বললো আমি ওই মিমের নিয়ে আইতেছি, তো তোরা কিছু কর। হুম। পরে ওই মানে ওই আমার মিম নামটা ওই রাখছে, হুম। আমার নাম ছিল পলি, পরে ওই আমার এই মিম নামটা রাখছে। আচ্ছা। আমি কি একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই। বেচারা কিন্তু হিসু করা হলো না। হিসু করছে, পরের দিন সকালে যখন বাহিরে আসছে, বাহিরে এসে আগে হিসু করছে। মানে আবার প্রকৃতি নষ্ট। 24 ঘন্টা মানে পরে, রাইট? 24 ঘন্টা পরে। কিন্তু এই যে হিসু করা যে হলো না, এর জন্য তোর কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। আর তুমি এতদিন কষ্ট পাইছিলা যে আমার কারণে, আমার দাদার কারণে বেচারা হিসু আটকে রাখছিল 24 ঘন্টা, তাই তো? কষ্ট তো পাইছিলা। তোমাদের দুজনের অবগতির জন্য জানিয়ে রাখছি। আমি কেন কষ্ট পাবো? মানে তুই ভাবতেছিস যে একটা তো কষ্ট মানবিক কারণে, সোশ্যাল ওয়ার্কার হিসেবে তুই তো ভাবতে পারিস। আর ওর ভালোবাসার নাগর, ও তো কষ্ট পাবেই যে বেচারা 24 ঘন্টা হিসু আটকায় রাখছে। কষ্ট পেও না। ছেলেদের ডাইমেনশন যখন চেঞ্জ হয়ে যায়, ফোকাস যখন খোঁচাখুচিতে থাকে, তখন হিসু আসে না। বলো এবার কিরে? সরি। তারপর মেয়ে অথবা পলি বলো। পরে যখন ওই নামটা রাখছে, তো ওই রাখছে, পরে ওই বলতেছে মিমরে নিয়ে আমি আইতেছি, তো তোর একটা ব্যবস্থা কর, কি করবি জানি না। পরে যখন মিরপুর 2 গেছি, আবার দুই। পরে ওর বন্ধুরা সবাই নিচে নামছে,
উপরে থেকে নিচে নেমে বলতেছে কি রে এনে আইসিস আবার, ওরে না বাড়িতে দিয়ে বি কালকেও বাসায় হস নয়। পরে ওর বন্ধুরা বলতেছে ওরে আর বাড়িতে দিব না, ও আর যাইবো না, হুম। ও আমার সাথে থাকবো। তো কি করা লাগবো কর, তোরা যেটা ভালো লাগে এটা কর। করা করবে মানে ওর মানে বন্ধুরা, কোন একটা ডিসিশন নেওয়া লাগবে। হ্যাঁ। এখন পরে আর মানে এখানে তো থাকার কোনো জায়গা ছিল না, যেহেতু ব্যাচেলার থাকতো, ওই যেখানে কাজ করতো এখানে বিল্ডিং এ থাকতো। হুম। মণিপুর স্কুল ওই বিল্ডিং এর কাজ ছিল। হুম। উপরের তলা ফার্নিশিং করা শেষ হলো, ওর কাজ শেষ। হুম। তো পাই কাজ শেষের পথে। পরে যখন ওর বন্ধুরা বলছে তো দেখি কি করা যায়। হুম। পরে ওগরে যে মেস খাওয়ায় খালা, হুম। এই খালারে বলছে খালা তুমি ওই নাকি রুম পাওয়া যাইবো, ওরে নিয়ে আমি থাকলামও। পরে আমারে বলছে কেউ যদি জিজ্ঞাসা তোরে তোর বিয়ে হয়েছে, কবি হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে। পরে আমিও বলছি হ্যাঁ বিয়ে হয়েছে। পরে যখন খালা, দুইটা মেয়ে ছিল আমার থেকে একটু ছোট ছোট, হুম। সমান সমানই, বড়টা আর ছোটটা একটু ছোট। পরে বলতেছে মিম তুমি একটা সত্য কথা কও মা, তোমার কি সত্যি বিয়ে হয়েছে? পরে আমি বলি আপনি আমার মার মতো, আপনার কাছে মিছা কথা কব না, আমাকে বিয়ে হয়নি। হুম। কয় তোমরা তো এখন একসাথে থাকো না, তো তুমি বিয়ের পরে একসাথে থাইকো, হুম। এভাবে থাকলে আল্লাহ পাপ দিব। তা ঠিক। পরে আমি আর কিছু বলিনি। পরে আমি বলছি খালা আমি তো এই ব্যাপারে কিছু জানি না, কিছু বুঝি না, আরে তো আপনি কি করবেন করেন। হুম। পরে ওই খালা ওই যে স্থানীয়, ওইখানে স্থানীয় একটা দোকান আছে, ওইখান থেকে মানে বাকি জিনিস আনতো, অনেকদিন ধরে হেরা থাকে। পরে ওই ভাই ওই আঙ্কেলটারে যায় কইছে গে ওই ভাই এমন এমন আমগো বাসায় আমার একটা বাঘ নিয়েছে, একটা ছেলের সাথে, ছেলে আমার বাইসটা নিয়ে আইছে বাঘনিটারে, তো কি করা লাগে। পরে হুজুর ডাইকা, পরে হ্যাঁ গো ফিলাডে নিয়ে হুজুর ডাইকা বিয়া পড়াই দিছে। সরি সরি, একটা কমেন্ট আসছে গুরু গল্পটা একটু আটকে রাখেন, আমি একটু কিছু করবো। কি নাম? কি নাম? হুমায়রা নুসরাত আরোহী। হুমায়ুন বাটপার, তুই যদি 5 না না, সেকেন্ডের মধ্যে হুমায়রা নুসরাত আরোহী। আচ্ছা আচ্ছা আটকা রাখলাম। ওকে তারপর তুই তাড়াতাড়ি ব্যাক কর। ওকে তারপর পরে যখন আমি আসলাম, পরে মানে ওই আন্টি ওই বিয়ার পরে যখন রুমে আবার আসলাম, পরে বলতেছে এখন তোদের বিয়ে হয়েছে, এখন তোরা একসাথে থাকতে পারবি। থাকা যাবে। এখন কি আপনি মানে ওই এলাকার একটা কাজী থেকে আপনারা বিয়ে করছেন? হ্যাঁ। আজকে সাক্ষী রেখে পরে ওই স্থানীয় ওই আঙ্কেলটা মানে সাক্ষী ছিল, হুম। মানে কি জানি বলে না, ওই উকিল বাবা উকিল বা এরকম বাবা কিছু একটা। হ্যাঁ এরকম ঠিক আছে। কিছু তারপর? ছিল। পরে হ্যাঁ আর আন্টি মিলে বিয়ে পড়াইলো, পরে রুম নিল, পরে যা যা ঘরের লাগে মানে আন্টিরে নিয়ে সব কিনা নিল, হাড়ি পাতিল প্লেট যা যা লাগে সব নিল। নেওয়ার পরে মানে আমি রান্না করতে পারতাম না, মানে কখন আমি রান্না করিনি, ওই অনেক সুন্দর রান্না করতে পারে, তো বয় রান্না করতো। হ্যাঁ রান্না করতো না, মানে বাহিরে খাবার খাইতাম। আপনারা কিভাবে টাকা পয়সা কিভাবে ম্যানেজ করতে পারেন? টাকা পয়সা ম্যানেজ ওই যে ওর বন্ধুদেরকে বলছে, পরে ওর বন্ধুরা সব ম্যানেজ করছে। ওদের মানে যে সাপ্তাহিক টাকাটা পায় সবাই মিলে ওরে দিয়ে দিচ্ছে 1 সপ্তাহের টাকা। পরে ওই টাকা দিয়ে মানে রুম ভাড়া নিচ্ছে, অ্যাডভারেজ রুমের, পরে হাড়ি পাতিল বাজার সাথে যা লাগে। সেদিনকে একটা কাহিনী করছে কি, মানে আমি যখন রান্না করছি, মানে আমার রান্নতে গেছে, খালাই গেছে তুই একটু ডালটা রান্না করবি আর তরকারিটা আমি জাল দিব, তুই একটু ঝোল দিবি। তো ঝোল দিছি, অনেকটা পানি দিছি। ডাউল রান্না করছি, ডাউলে অনেক পানি দিছি, মানে লবণ দিইনি। মানে ঝোল তুমি পছন্দ করো বেশি? লাভ ঝোল। পরে যখন ওর বন্ধুরা দাওয়াত দিছে যে তো খাইবো, পরে খাইতাই কেউ খারাপ বলে না, মানে বললে তো খারাপ লাগবে। কোনো বান্ধবী ছিল না, বন্ধু ছিল তো সব? হ্যাঁ ওর সব বন্ধু, সবাই ঝোল পছন্দ করে। পরে যখন দেখে পরে ভাবি ডাইলে পানি কম হয়ে গেছে, আর একটু দিতেন। আরেকজনে বলতেছে তরকারিতে ঝোলটা কম হয়েছে, আর একটু ঝোল দিলে ভালো হইতো। আচ্ছা। পরে আমি বলি আমি কি করবো, আমি কি জানি কিভাবে রান্না করতে হয়? তো ও তো ছিল না, ওই কাজে গেছিল, আমি কেমনি রান্না, খালা আমার কাছে ঝোল দিতে, আমি ঝোল দিছি। পরে বলে ওই যাওয়ার পরে সবাই পরে ওই বলে এখন এগুলো জাল দিগা তুই সারাদিন, তোর আর কোনো কাজ নেই, এটি জাল দিবি। পরে এই তো অনেকক্ষণ জাল দিছে, মানে 1-1.5 ঘন্টা এই তরকারি জাল দিয়ে শুকাইছে, কারণ ফালাই দিলে তো মজাদা মানে মশলাগুলো সব চলে যাইবে। পরে অনেকক্ষণ জাল দেওয়ার পরে বলে এখন খা,
তুই খা, আমি খাবো না। পরে মানে এভাবে ভালো লাগেনি কেন? একটু ভালো লাগেনি। ও প্রয়োজনের চাইতে বেশি জাল দিয়েছে না? জালটা মানে একটা লিমিটেড টেম্পারেচারে দিতে হয়, আস্তে 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 ধীরে আস্তে ধীরে মাধ্যম মাধ্যম। কারণ বেশি যদি দিয়ে দেন তাহলে হয়তো ওই ভালো লাগাটা আসার কথা না। এটা বুঝতে পারেননি প্রথম রান্না। ওকে, প্রথম রান্নায় হয় এরকম। পরে ওই ওই পরে এই থেকে রান্না করতাম না ঘরে বেশি। আচ্ছা, আপনার আমার খুব দেখতে ইচ্ছা হচ্ছে, মানুষ না দেখুক, আমার দেখতে ইচ্ছা হচ্ছে খুব। কি করা যায় কোন তো? আপনার উইশ, কারণ অনেক সময় হয় কি যে না, একটা না, মানুষকে না এইটা না। দেখে গল্প শুনছি তো। ওইটা আমার কোনোদিন তো চাইনি, আজকে কেন দেখতে মন চাচ্ছে। ওইদিকে ক্যামেরাতে না, আমার পার্সোনালি দেখতে মন চাচ্ছে। দেখানো যাবে ক্যামেরা দিকে না? আপনার ইচ্ছে, ক্যামেরা তো ক্যামেরা আমি ওইদিকে কাউকে চাইনি। রাইসি কোনোদিন শুনছো না দেখতে? না। আপনাকে দেখতে মন চাচ্ছে, দেখানো যাবে? আপনি পরে দেখাম উনি যাওয়ার টাইমে। না মানে যাওয়ার টাইমে আচ্ছা, আপনারা যারা আমাদের গল্প শুনছেন প্লিজ গুরুকে অন্যভাবে নিয়েন না। গুরু মেয়েটা এত হাসতেছে, মানে এত খিলখিল খিলখিল করতেছে, একটু আগে কিন্তু সে শুরুই করছে কাঁদতে কাঁদতে। গুরু আসার সাথে সাথে সে খিলখিল করে হাসা কেন শুরু এটা, কেন করছে। এটার কারণটা বলেন তো? কারণ আমি লোকের সামনে এভাবে কথা বলতে পারি না কখনো। ফার্স্ট টাইম মানে আমি আসি এখানে কথা বলার জন্য, মানে সবকিছু বলার জন্য। আমি যখন ওই আপুরে প্রথম মানে বলতে চাইছি গল্প, তখন আমি অনেক কান্না করছি যে এখানে আর বসার এখনো পর কান্না হাসতেছেন করছি। কেন তো? এখন আস্তে আস্তে আপনি হাসাইতেছেন। আমি কি ফানি মানে কমেডি টাইপ ক্যারেক্টার? আপনি কিছু বলতেছেন তো প্রশ্ন করতেছেন, এই আমার হাসি পেইতেছে। তা আমি কি করবো আমার হাসি পেইলে? ওকে, তারপর মানে যত কানতে চাইতাছি, যত কথাগুলো আর আপনার এত এত বড় মুখোশটা পরে কি কথা বলতে আনইজি লাগছে না? আমি যে কি আমি এভাবে অফিসে ডিউটি করি। এই পুরো একটা মুখোশ এরকম পরে হ্যাঁ। থাকেন আপনি? আচ্ছা। এটা না মানে ওই যে এখন বাইরেছে না উপরে আরেকটা পাটের মুখোশ, ওইগুলা পইরা এভাবে আমি সারাক্ষণ ডিউটি করি বোরকা পইরা। কারণ আমার বিয়ের আগে আমি সালোয়ার কামিজ পরে ডিউটি করতাম, পরে সে বলছে বোরকা পইরা ডিউটি করতে পারোস না, মুখোশ টুখোশ পইরা চেষ্টা করিস। এই ওর কথা শুনে মানে এই পর্যন্ত আর ফালাই দিই কথাটা। তারপর পরে যখন এভাবে জীবনটা শুরু হইলো, অনেক কষ্ট দুঃখ যাই হোক চলতে চলতে দিন চলে গেল। পরে মানে আমার ফ্যামিলির এখানে মানে আমি যেখানে চাকরি করতাম, চাকরি রেখে তো আসছি। পরে অ্যাবসেন্ট কইরা মানে অ্যাবসেন্ট ধরছে কয়দিন, যে কয়দিন যায়নি কয়দিন অ্যাবসেন্ট ধরছে এক সপ্তাহ। ওরে বাবা, সাগর চৌধুরী দেখেছেন গুরু, আপনি দেখলে আমাদেরও দেখাইতে হবে। ইস, মানে না, মগের না, না। মুল্লুক। ক্যান্সেল করলাম, আমি দেখবো না। ওকে, তারপর পরে আমি গেলাম, পরে হ্যাঁ বললাম দেখেন আমি ওইখানে যাই, ওইখানে যাওয়ার পরে স্যালারিটা নিয়ে আসি দিন। মানে আম্মুরে ফোন দিয়ে বলছি, মানে আম্মু আমরা তো এখানে বিয়ে শাদী করে ফেলেছি, এখানেই থাকতাছি, তো তোমরা কোনো ঝামেলা করবে না, কোনো কিছু চিন্তা করবে না। তাহলে এতদিন যে আপনারা সংসার করতেছেন ওই সময় আপনি কোথায় ছিলেন, এটা আপনার মা জিজ্ঞেস করে নাই? হ্যাঁ, প্রথম মানে যেদিনকে আমরা আসলাম তখন মানে তখনই বইলা দিছে আম্মু আমি তো ওর সাথে আইসা পড়ছি, মানে দিন যে রাত্রে বলছিলাম। আচ্ছা 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 আচ্ছা। রাত্রে বলছিলাম, এরপরে আর ফোন দেওয়া হয়নি। আচ্ছা। পরে আবার যখন ফোন দিলাম তখন বলছে আম্মু আমি অনেক ভালো আছি, এসে আমি কালকে অফিসে যাইতে পারি। আচ্ছা। পরে আম্মু কয় কি তোরে তো অফিস থেকে খোঁজ পাঠাইছিল বাসায় তোর বসে, তো তুই যে স্যালারিটা অন্তত নিয়ে আসতি। পরে আমি বলছি আচ্ছা আমি সময় করে যাবো, অনেক বইলো আমার 2-1 দিন লেট হইতে পারে। পরে গেলাম, যাওয়ার পরে স্যালারিটা নিয়ে আসলাম। স্যালারিটা নিয়ে আসার পরে আম্মুরে 5,000 টাকা দিয়ে আইছি আর 4,000 টাকা আমি নিয়ে আইছি। মানে 4,000 কিংবা 3,000 টাকা, এতটা মনে নাই। নিয়ে আসার পরে ওই বলতেছে তোর মার একটু কম দিতি, যে তো অভাবের সংসার, বন্ধুগুলো তো টাকা দিয়ে দিতে হইব তো। পরে আর কিছু বলে নাই। পরে বলছি আমি বোনাস পাবো না তখন নিয়ে টাকা। পরে যখন আবার 1 সপ্তাহ পরে কয়দিন ডিউটি করছে মিরপুরের থেকে, ওই আশুলিয়া যায় ডিউটি করছে। কয়েকদিন ডিউটি করার পরে 1 সপ্তাহ মানে 3-4 দিন ডিউটি করার পরে মানে ঈদের 1 সপ্তাহ আগে ঈদ বোনাস দেয়। তো ঈদ বোনাস দিছে, ঈদ বোনাস 6-7 হাজার টাকা সবটাই নিয়ে আসছি। নিয়ে এসে ওরে দিছি, পরে একটু ঋণ ভাঙছে, ভ্যাট ভাঙছে আর সংসারের জন্য কিছু এগুলো তো রাখছে। চলতেছে, তারপরে এগুলো প্রসঙ্গ ঠিক আছে। তারপর পরে যখন মানে তখনই আম্মুরে আবার যখন ফোন দিলাম আম্মু আমি তো তুমি বাসায় যাবো, আমার কয় সেট কাপড় লাগবে। পরে আম্মু গেছে আই। পরে গেছি, যাওয়ার পরে আম্মু দরজা আটকায় রাখছে, আমার আইতে দিব না। তো ডাকলো কেন? ডাকছে, গেলে তো আটকায় রাখতে পারবো। মানে আপনার মা চায় না যে আপনি ছেলের সাথে সংসার করেন, এই জন্য আসলে
তবে গল্পের এই পর্যায়ে এসে আপনার মায়ের সম্পর্কে যতটুকু শুনলাম তাতে মনে হয়েছে যে আপনার বাবা সরে যাওয়ার পরও আপনার মা আসলে আপনাদেরকে আগলে রাখার চেষ্টা হ্যাঁ করেছে। হ্যাঁ চেষ্টা করছে। আপনি এই যে চলে গেলেন তারপরে এত কিছু হলো, আপনার মা কিন্তু আপনার সাথে খারাপ ব্যবহার করে নাই। না করে নাই, হুম। পরে আমি করছি আমার মার সাথে খারাপ ব্যবহার। কিরকম সেদিন খারাপ ব্যাপার? কিরকম, যেরকম আমি আম্মুর এখানে যখন আসছি তখন মানে আম্মু যখন দরজা আটকায় রাখছিল, মানে এটা আমি আল্লাহর কাছে 1000 বার মাপ চাই, কারণ গালিগালাজ করছেন ফিল্ম? গালাগালি করিনি, আমার মার গায়ে আমি হাতও তুলছি। হ্যাঁ আমার মার গায়ে আমি হাতও তুলছিলাম, মানে মারামারি যখন লাগছে তখন মানে আফু ঝাড়ু দিয়ে আম্মু যখন বাড়িতে আছে আফু ফিরাইছে, পরে আফু ফিরানোর পরে কুস্তাকুস্তির ভিতর মানে আম্মুর লাত্তি মারছি কারে কইতে পারি না, কিন্তু পরে আম্মু কইতেছে আম্মুর পেটে লাত্তি লাগছে। পরে তাও আমি এইসব করছি, আমি এইসব করছি। নেকাবের দরকার নাই কিন্তু মেন। আর এখানে তো আবার দেখে একটা কালাম লাগা রাখছেন, এই যে ফেটা মারছেন এটাতে। পরে আসার পরে আল্লাহ কিন্তু ডিসাইডেড যে মায়ের যদি অভিশপ্তের কারণ হন, এগুলো কোনো কিছুতেই কাম হবে না। লানত আপনার উপরে। আমার আম্মু অনেক কিছু করছে, আমাকে লাগি অনেক স্যাক্রিফাইস করছে। মা তো করে, আপনার গল্প বলতেছি, অভিশপ্ত এবং গজবের জীবন আপনার। লজ্জা করে না যে এরকম দোয়া কালাম দেওয়া, মোহাম্মদ আল্লাহ লেখা ফেটা লাগান যখন মাথায় আর নিকাব পরে করেন? লজ্জা হয় না? আপনি কি জানেন যে আল্লাহ ওয়াদাবদ্ধ যে তোমাদের সত্যিকার অর্থে যে পুণ্যের কিছু থেকে থাকে সেটা তোমার মায়ের হাত ধরে আসে, সেই মানুষকে মানে এটা আমি জানতাম না, আমি যখন বুঝিনি, আমি তখন মাদ্রাসা যখন পড়ছি তখন আমি সম্মান করতাম আমার মানে যথেষ্ট ফালতু কথা চেষ্টা বলেন না। করতাম। মাদ্রাসায় পড়ে বোঝা লাগে? না, যে মানুষটা এত স্যাক্রিফাইস করে, যে মানুষটা কলিজার মধ্যে আটকায় রাখে, যে মানুষটা আপনার জন্য পাগল হয়ে থাকে, তারপর গায়ে হাত তুলতে দ্বিধান্বিত হন না? আমি ভাবিনি তো এটা তো আমার গায়ে অভিশপ্ত লাগে জীবন যাইব, আপনার। আমার গায়ে লাগে যাইব। আমি তো মানে আফু ফিরাইতেছে ওইখানে, আমি কারে মাঝে কইতে পারি না। পরে শুনছি মানে ফোন, আম্মু কান্না করতেছে, পরে আফু আমারে কইতেছে তুই আজকে আমার আম্মুরে মারলি। আমি কইছি আমি মারিনি, ইচ্ছে করে বোন, তুই আমার মাফ করে দিস। পরে বাসায় যাওয়ার পর ওই আমারে বকছে, তোর কি আমি কইছি চিল্লাচিল্লি করে পড়তে? তুই যাবি ভালোভাবে, যদি ভালোভাবে তোর আইতে না দেয় তুই আবি না, কয়দিন আটকায় রাখবো তোরে, তোর তো কইছিলাম আমি, তুই লাগে গায়ে হাত তুলবি তোর মার। পরে আর আমি কইছি হ্যাঁ, আমি সত্যি ভাবি নাই গে মানে এরকম কিছু হইয়া যাবে, আমার অনেক মানে রাগ ছিল, আমি কি করবো কোন। পরে কইতাছে তুই কি করবি, এর লাগে তুই এরকম কাজটা করবি। পরে আইসা পড়ছি, আসার পরে ওই কইতাছে যা হইছে হইছে, তোর মার লগে মানে আর কথাবার্তি কইস না, তো একটু সম্পর্কটা মানে কয়দিনের জন্য অফ রাখ, তোর মারও মাথাটা ঠান্ডা হোক, তো এমনিতে আবার ঠিক হয়ে যাবো গা। কারণ তোকে মা যে তো লাগে সবসময় এরকম জর্গা লাইগা থাকে, এটা কিছু না, তো আজকে একটু বেশি করছিস তুই, তো না করলেও হইতো। পরে আমি কইছি যা হইছে হইছে থাক, তো আর কিছু বলার নাই আপনার। পরে এভাবে দিন যাইতেছে। পরে যখন ঈদের দিন আইসা পড়লো, কুরবানি ঈদ, ওই শুক্রবারে চলে গেল, সোমবারে ঈদ। ঈদের দিনকে সকাল 6টা বাজে আমার দাদা মারা গেছে ঈদের দিনকেই। পরে আমার ফোন দিতেছে, আমার ফোন মানে হাত থেকে পড়ে, ওর হাত থেকে পড়ে ফ্ল্যাশ গেছিল, ডিসপ্লে অর্ধেক গেছিল। আর ওই গেছে গে, আমার মন খারাপ। 3-4 দিন ধরে মানে আমি খাওয়া দাওয়া করি না ঠিক মতো। ওই শুক্রবারে গেছে, শুক্রবার রাত্রেবেলা আমি রান্ধি নাই, শনিবারও রান্ধি নাই, রবিবারের দিনটা আমি কয়টা রান্না করছি, কয়টা খাইয়া আবার শুয়ে ঘুমের ওষুধ খাই আবার ঘুমাইছি। আবার ঘুমের ওষুধ খাই আবার ঘুমানোর পরে ওই যে খালা বললাম হ্যাঁ মেয়ে, ওরা এসে আবার বলতেছে এই মিম উঠো, এবার অনেক রাত হয়েছে, অনেক রাত হয়ে যাইতেছে, এখন উঠো, বিকালে টুইটা কয়টা খাইছো, এখন আবার কয়টা খাইয়ানো। আমি আর কইতে পারি না। পরে ভাবছি হয়তো ঘুমাই আছি। পরে একবার উঠতে ওয়াশরুমে গেছি, পরে বলি খালা আমার ডাইকো না, আমি ঘুমাইতেছি, নাহলে ভাববো হয়তো মারা গেছে কিংবা এরকম কিছু, মানে ডাকতেছে 2 দিন ধরে দরজা খুলি না ঠিক মতো। পরে যখন উঠছি, ওঠার পরে খালার কথা কই আবার শুয়ে পড়ছি ওয়াশরুম থেকে এসে। শোয়ার পরে সকালবেলা মানে রাত থেকে ফোন দিতেছে, আমি তো ঘুমের ঘরে ছিলাম রাত্রেবেলা, তো একবার দেখি ফোন দিছে। পরে আবার কই মানে টাকা নাই, থাক কালকে ফোন দেবো, ঈদের দিন আছে জামুগানে, মিরপুরে একে দাদুরা থাকে ওইখানে জামুগানে। তো আমি আর জানি না, মানে আমার দাদা অসুস্থ দিকে মানে ফোন দিতেছে।
পরে যখন গেছি তার কয়েক 4-5 দিন আগে মানে ওই আমার নিয়ে গেছে আমার দাদি ওইখানে নিয়ে যায় দাদুকে বাসার সামনে দিয়ে এসে আমি শাড়ি পরছি যে দাদার লগে বইসা একবেলা মানে শুক্রবার দিনকা ওই যাইবো বিকাল বেলা দুপুর বেলা আমার নিয়ে গেছিল নিয়ে যে অল্প কয়েকটা দাদার সাথে খাওয়া দাওয়া করে পরে আমি আইছি ওরে ফোন দিছি ফোন দিয়ে কইছি আপনি আসেন আমার খাওয়া দাওয়া শেষ আপনি আইলেন না দাদা কইছিল যাই হোক কই না যাবো না যেখানে আমার অপমান করছে আমি এখানে কখনো যাবো না পরে আমি বলছি আচ্ছা না আসলে আর কি করার আমার দাদা আমার যাইতে পরে আসি পরে তো ওই শুক্রবার বিকালে চলে গেল আমার দাদারা এই কথাটা আমার দাদা বলছে এদিনকা বোন রে তুই তো বিয়ে করছস কিন্তু তোর বোন সুখ হইব না জীবনে কারণ আমরা মানুষ দেখে চিনি এত বুড়া কি এমনি হয়েছে মানুষ চিনি তোর জীবনে হয়তো একটা না একটা কষ্ট থাকবো আর এত রাগ করিস না আর দেখবি না চলিস কারণ তোর তো মাথা গরম প্রচুর তোর বাপের মতো তোর মাথা গরম দিয়ে কিন্তু কিছু চলে না আর তুই মাইয়া মানুষ তোর এত রাগ বালা না পরে আমি কইছি আচ্ছা দাদা জায়গা কই আমি কিছু মনে দাঁড়ায় আছে না লেগেছে যাবি কি আমি কিছু রিস্কায় যাবো রিস্কা ভাড়া দিয়া দিছে পরে যখন গেছি পরে বাসা যাওয়ার পরে ওরে কইছি দেন আপনি যান না আমার ভালো লাগবো না একা একা আমি থাকতে পারবো না থাকতে পারবি পরে গেছি বাসা যাওয়ার পরে আমি বিকালে চলে যাবো টাকা নাই হাতে টাকা পাবো কই পরে আমার পায়ের নুপুর আর কানের বন্দুক দিছিলাম কইছি এটা বন্দুক হিসাবে ওই যে খালাগুলোকে প্রথম খালা নিল ওই খালা পরে ওই খালা কইতাছে আমার কাছে দাও আমি 2000 টাকা দিই পরে যখন টাকা হবে তখন নিয়ে আনি পরে আমি হেঁটে তো ওইভাবে দিচ্ছি তো আমি তো জানি না সিরিয়াসলি হ্যাঁ ওটা রাইখা দিব ওইটা আমার মার হাতে ছিল আমার মা অনেক কষ্ট করে আমার কানে দুলা নুপুর বানাই দিছে পরে স্বর্ণের কানে দুলার রূপার নুপুর বিক্রি করে দিছি 2000 টাকার ভিতরে দিয়ে ওরে বাড়ি পাঠাইছি ওরে বাড়ি পাঠানোর পর বাড়িতে গেছে ওর গায়ে অনেক জ্বর ছিল টাইফয়েড জ্বর উঠছিল ওর গায়ে মানে পরে শুনছে ওর টাইফয়েড জ্বর মানে তখন ভাবি নাই কিন্তু জ্বর ছিল তার গায়ে পরে বাড়িতে গেছে আমিও ঈদের দিনকে যখন সকালবেলা শুনি 3 দিন পরে 3 দিনের ভিতরে ওর সাথে মানে একবার দুইবার কথা হয়েছে আমার ওই ফোন দেয় না এই ফোন দিলে আমার শরীর অসুস্থ কথা কইতে পারবো না রাইখা দি এটুক করে ফোন কাইটা দিত যেদিনকে সেদিন খালি ফোন দিয়ে গেছে আমি পৌঁছাইছি শুক্রবার রাত্রে শনিবারে ফোন দেয় না রবিবারের দিনে ফোন দেখে আমি অসুস্থ ডাক্তার কাছে যেতেছি সোমবারের দিন সকালবেলা তো দাদু ফোন দিল পরে কথা কইলাম দাদুর সাথে কি হয়েছে কান্দকে কত দাদা নাই গে আমি বলছি কি হয়েছে আমার দাদা পরে শুনি আমার দাদা মারা গেছে মিরপুর পঙ্গু হাসপাতাল সদর তীর লগে ওইখানে পরে আমি আবার ওইখানে কিছু চিনতাম না খালি মিরপুর 2 চিনতাম আর দাদুকে বাসা যাইতাম আইতাম এটুকুই চিনতাম ওই এক থেকে কইতে পরে নাম্বারও মুখস্থ করতে পারতাম না পরে ফোন বন্ধ হয়ে যেতেছে কি করে তাও নাম্বারটা কত কষ্ট করে মুখস্থ করছে ফোনটা অফ অন কইরা ফোনে চার্জ নাই পরে একজনের নাম্বার দিয়ে ফোন দিচ্ছে ড্রাইভারের ফোন দিয়ে কইতেছি কোন জায়গায় আমার আব্বু কইতেছে আয় কি করবি তুই আইস না তোর দরকার নাই পরে আমি কইছি তুমি দাদুর কাছে দাও আমি নাহলে মরে যাবো কই নেই আমি 1 নম্বর আছি পরে মানে আমার কাছে টাকাও ছিল না ওই যাওয়ার আগে মানে 100 টাকা দিয়ে গেছিল 100 টাকা দিয়ে গেছিল তুই চল পরে 100 টাকা থেকে আমি 60 টাকা খরচ করছিলাম পরে 60 টাকা খরচ করার পরে 40 টাকা ছিল পরে আমি 1 নম্বর পর্যন্ত হাইটে গেছি মিরপুর 2 এর থেকে পরে মিরপুর 2 এর থেকে এক মানে 2 থেকে 1 পর্যন্ত হাইটে গেছি একে যাওয়ার পরে জিজ্ঞেসছি শরৎতী হাসপাতাল কোন দিকে পরে এদিকে পরে আমি হাইটা যাওয়া যাবে না বাস দিয়ে গেলে 30 টাকা ভাড়া পরে আমি বলছি চলেন পরে গেছি বাস দিয়া 20 টাকা ভাড়া না 30 টাকা ভাড়া নিয়েছে গেছি যাওয়ার পরে ফোন দিচ্ছি আবার ওই শরৎতী হাসপাতালের এখানে ওই হেডফোন দিয়ে ফোন দিছে সিকিউরিটির গার্ড দিয়া ফোন দিয়ে কইতাছি আমার ফোন দিমু এখানে আমার কয়েকজন রোগী আছে পরে ফোন দেওয়ার পরে কইতাছি কই আছো আব্বা তুমি তুই কই আছো আমি পঙ্গু হাসপাতালের ভিতরে আছি পঙ্গু হাসপাতালের ভিতরে না তুই বাইরে ডাইন পাশে থাক পরে বাইরে দিয়ে আব্বা আইতাছে অ্যাম্বুলেন্সের লাইগা পরে গেলাম তখন আমি মানে যে জামা পরেছিলাম ওই জামা পরে গেছে আমার জামা গোল ছিল কিন্তু এক সাইড দিয়ে ফাড়া ছিল
জামাটা পুরানো ছিল। ঈদের দিনকে সবাই নতুন কাপড় পরছে, আমি নতুন কাপড় কিনতে পারিনি, পরতে পারি, কিন্তু আমার মাই বানাইছিল আমার লাগে নতুন কাপড়। পরে আমি গেলাম, পরে আমার মাই কয় ওরা ঈদ করবো, তো আমার মায়ের ঈদ করবো না, এটা ওর তো জামাই তো মনে যাইছে কি টাইমে। পরে যাওয়ার পরে আমি দাদার লাশ উপর থেকে নিচে নামাইতেছে, আমার দাদা মনে হয় আমার চোখের সামনে চলে গেছে, কারণ আমার দাদার আমি অনেক ভয় পাইতাম। আমার দাদা আমার গায়ে অনেক মারছে আমারে, কখন আমি কিছু কই না আমার দাদারে, আমার মায়ের সামনে অনেক। যখন আমার মারে আমার দাদা মারছে, তাও আমি কিছু কইতাম না আমার দাদারে। আমার দাদা দাদি বাবাই মিললে আমার মারে মারছে। কে কে? আমার দাদা দাদি আর আমার বাবা মিললে আমার মারে মারছিল, তখন আমরা বলে অনেক ছোট ছিল। আমার তখন তো মানে আমরা যখন বড় হয়েছি, তখন পাশের রুমে যারা আন্টিরা থাকতো তারা কইতো তোর মারে ছোট বলে কত মার দিছে। এই দাদা? হ্যাঁ, আমার এই দাদা। তাও মানে আমার এই দাদারে আমি অনেকটা ভালোবাসতাম, মানে আমার বাবার আমার দাদারে। আমার বাবাই ভাবে নাই কখনো মানে এরকম কিছু হইবো। আমার বাবা বলে আমার দাদারা যখন অসুস্থ ছিল, শনিবারে যখন অসুস্থ হয়েছে বেশি, আমি তো শুক্রবার আইসেই পড়ছি, শনিবারে বেশি অসুস্থ হয়েছে। তো অসুস্থ হওয়ার পরে আমার দাদারে কুলে লইয়া ফালাই দিছিল। কাঠের ঘর ছিল তো, আমার বাবা ফালাই দিছিল না পড়ে গেছিল? মানে তুলতে যে পড়ে গেছিল, পরে সবাই বলছে ফালাই দিছে। পরে যখন আমি গেছি তখন মানে বলতেছে তোর দাদাটা তোর বাপেই মারছে। পরে আমার অনেক কষ্ট লাগছে, মানে হ্যাঁ তো রাগি বেশি, কাঙ্গাইতে পারে না দিকে লইতে পারে না, লইবার গেছে ফালাই দিচ্ছে ঠাস করে জিত করে। তখন আরো মাজায় ব্যথা পাইছে, পরে তো মেডিকেলে নিয়ে গেছি। পরে আমি কই এটা কি লেগে করছে, এটা কি কেউ করতে কইছে? হ্যাঁ পারে না, হ্যাঁ নিল আরো 10 জন মিলে ধরবো, তো হ্যাঁ তো কেউ ধরতে কয় নাই। হ্যাঁ তো বিয়ে করে ঠিকই হ্যাঁ বলে সুখে থাকতেছে, হ্যাঁ সুখের বাধা তো আর কেউ দিতেছি না আমরা। তা আমাকে কষ্ট আমরা বুঝবো, হ্যাঁ কেউ কয় না আসার কথা, হ্যাঁ কেউ কয় না বুঝার কথা, জানার কথা। তাহলে হ্যাঁ এমন করে কি লাগে, হ্যাঁ কইবে এমন করতে না। পরে যখন মানে হ্যাঁ নামে কিছু কয় যেত না। পরে যখন গেলাম, যাওয়ার পরে দাদারে নিয়ে আসলো, ডাইরেক্ট বাড়িতে গেলাম। মেম ব্যাকগ্রাউন্ড বন্ধ করে কান্না বন্ধ, এই টিস্যু দে, আরো টিস্যু দে, আগে যথেষ্ট, একটু মুছে রয়েছে ঠিক হবে। দাদা চলে গেছে, এটা অনেক কষ্টের, বাট তুমি আই এম সরি যে তুমি আমাকে ক্ষমা করো। হ্যাঁ, তুমি যখন কাঁদতেছিলে আর কষ্টের কথা বলতেছিলে, তখন এক ওয়াজ করে এক লোকটার কথা মনে পড়তেছিল। আমি একটু মানে ওই চিকন কালার টাইপের চেহারা এবং লুক, এবং লোকটা এরকম ওইরকম ভাবে বলতেছিল যে আমি 3 দিন ধরে ওয়াজ করতেছি, এখন আছি, দিন ফাবারি চলে যাবো গাইবান্ধা, এবং 1 ঘন্টা ধরে কথাগুলো বলতেছিল, পুরো সময় কাঁদতেছিল এইসব কথা বলার সময়। তো ওই রকম একটা ফিল আসতেছিল। মিম, আবেগ বড় ইম্পর্টেন্ট জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস। তুমি না বলতেছিলে যে তোমার বাবা দাদা দাদি মিলে সবাই পিটাইছে তোমার মারে, এগুলো কি সঠিক না বেঠিক? সঠিক। নাকি তোমার মা আসলে গরু ছাগলের মতো পিটানোর মতোই মানুষ? না, আমার মা অন্যায় করছে না? অন্যায় করছে তো। আমার মা অন্যায় না করে আমার বাবার হাতে মার খাইছে যখন আমার বড় আপু হওয়ার পরে। আন্ডারস্ট্যান্ড। তো তোমার দাদা তো এইভাবে পিটাইছে না, দিনের পর দিন, মাসের পর মাস, রাইট? আর তুমি 100 টাকার মধ্যে 60 টাকা খরচ হলো, 40 টাকা হাতে নিলে, এই যে কান্না শুরু করছো ওরে নিয়ে, এই আবেগগুলো যার জন্য জমিয়ে রাখা উচিত। আমার মনে হচ্ছে এখন পর্যন্ত গল্প শুনে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে তোমার মা। তুমি মূল্য দাও অথবা না দাও, তুমি এমন একটা মানুষের জন্য কাঁদতেছো যে মানুষটা অন্যায় ভাবে দিনের পর দিন তোমার মাকে গরু পিটার মতো করে পিটাইছে, এবং সেই মানুষটার লাশ দেখে কাঁদতেই পারো দাদা যেহেতু, কিন্তু 100 টাকায় 60 টাকা আছে, গাড়িতে উঠলা, এই রওনা দিলা, সমস্ত জায়গা থেকে তোমার কান্নাতে ভাষা ভাষা অবস্থা, রাইট? কিন্তু এই কষ্ট, এই কান্না সমস্ত কিছু জমিয়ে রাখা উচিত কার জন্য? যে তোমাকে কেয়ার করে, যে তোমাকে ভালোবাসে। পৃথিবীতে এমন মানুষ কে আছে বলো তো? তোমার মা ছাড়া আছে কেউ? তাকে আবার গায়ে হাত তুলতেও কিন্তু দ্বিধা করনি, রাইট? সো আবেগ খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমি তোমার আবেগের সাথে এই প্রথম আমি মনে হয় ডিফার করলাম, বা তোমার কান্না করলে আমার শো হিট হয়, আমি চাইছিলাম যে কানতে থাকুক, বাট আমার গায়ে লাগতেছে যে এই কান্নাটা খুবই অযাচিত, অযৌক্তিক এবং একেবারেই ফালতু টাইপের ইমোশন, রাইট? আমার কথা বুঝছো? সো কান্না মুছো, শরীর স্বাভাবিক করো, ঠিকঠাক করো।
নরমাল। পরে কারণ আমাদের কিন্তু আরো গল্প বাকি আছে, কিন্তু সময় কিন্তু পাওয়া যাবে না, ঠিক আছে? আমরা হচ্ছে একটু জমচম তোমার করে আবেগ, তোমার কান্না, তোমার কষ্ট যারা ডিজার্ভ করে তার জন্য জমায় রাখো। আফসোস যে তুমি এই জিনিসটাই বুঝতে পারো না যে এক্স্যাক্টলি কার জন্য আমার মায়া করা উচিত, কার পিছন পিছন যাওয়া উচিত, আর কার জন্য কষ্ট করা উচিত। এখন আমি বুঝি আচ্ছা, অনেক আমার পরে বুঝছো। জীবনে মানে সবকিছু হারানোর শেষ এখন আচ্ছা। আমার মা আমার পাশে আছে। আচ্ছা, কেন হারালে? তোমার মায়ের প্রসঙ্গ তো আমরা মাঝেই শুনছি, এখনো বুঝতেছি। কেন হারালে? বর্তমানে চলে আসো, কি অবস্থা এখন? মানে কান্না ছাড়া বলো। যখন ওইখান থেকে আমি আসছি পরে বাই দ্য ওয়ে, আমি তোমার হাতটা দেখতে পারি? মানে হাত টাচ করে না, মানে একদম ওই যে এই ধরো পদ্মা নদী আর মেঘনার মোহনাতে, ওখানে কিন্তু অনেক মাছের মানে পরিচিত খাবার দাবার পাওয়া যায়। পুষ্ট একটা মাছের হাত যেমন হওয়া উচিত, একদম পুষ্ট টাইপের এমন হাত। আর এই আংটিটা অনেক সুন্দরভাবে মানাইছে। কোত্থেকে নিয়েছো আংটি? এই আন্টিটা ওই আমার গিফট করছিল। ওই আমার মানে আমার পরে যখন ওইখান থেকে আমি এই জীবনে তো আংটিটা খোলা যাবে না মনে হয়, নাকি খোলা যাবে? খোলা যাবে। খোলো তো। কেটে বসে গেছে তো তোমার হাতে। মঞ্জুর আলম লিখেছেন, গুরু অনেকেই তার প্রিয় মানুষকে পাওয়ার জন্য জীবনের সর্বস্ব হারাতেও কুণ্ঠাবোধ করে না। মায়ের মতো কেউ নাই। মুকুল আহমেদ। অনেক সুন্দর আংটি, Absolutely. এবং তোমার হাতে চমৎকার ভাবে মানায় গেছে, সুন্দর। এগুলো আন্টি ওই এরকম আন্টি মানে ওই যা কিনে আমার লাগে তাই কিনা রাখে। সুন্দর। পরে যখন আমি আসলাম, আসার পরে বর্তমানের কথায় আসো। পরে আমার মারে আপনি ওই গল্পটা শেষ করেন, কারণ আপনার জীবনে তো তারপরে একটা অধ্যায় আছে, ওটা আমরা একটু ছোট করে শুনবো, না হলে আসলে লিসনাররা বুঝবে না। তারপরে হচ্ছে ওই ঘটনাটা শেষ হলো, তখন কিন্তু আপনি আপনার দাদা মারা গেল, হ্যাঁ। আপনি চলে গেলেন আপনার মায়ের বাসায়। হ্যাঁ মায়ের বাসায় চলে গেছে। পরে ওই আবার নিয়ে আইছে, নিয়ে মানে বাড়িতে যাওয়ার পরে আমি ওই যে আমার একটা ছেলের সাথে আমার দাদারা বিয়ে ঠিক করছিল, মানে আমি বিয়ে করবো না ওইটা, তাই ঠিক করছিল। পরে ওই ছেলের সাথে না, যেহেতু ওইখানে সব আত্মীয় স্বজন আছে, আমার মন খারাপ, ঈদে আমরা কেউ কোনো জায়গায় যাইতে পারিনি। পরে ফ্যামিলি ভাবে মানে সবাই এক জায়গায়, আমাদের এখানে নতুন পার্ক হয়েছে, পার্কে গেছিলাম। আপনি না করতে পারেননি? ওই ছেলেটাও ছিল সাথে। ওই ছেলেটাও ছিল, যেহেতু ভাই হয় হিসাবে, আত্মীয় হয়। পরে ভাবি মানে আমাদের যে নিজের ভাবি তার ভাই, পরে সেও গেছে। সে যাওয়ার পরে মানে ছবি তুলছে, যেহেতু পাশাপাশি তো ছবি তুলতে পারে, এভাবে ছবি তোলার পরে 2-3টা ছবি মানে ওর সাথে আমার তোলা হয়েছে। ওনার শেষ রিকোয়েস্ট ছিল যে তোমার বিয়ে হয়ে গেছে। পরে আমি যখন ঢাকা আসছি, ওই আসছে, পরে এই ছবিগুলো ওরে দিয়া পড়াইছে আমার জামাইরে। পরে দেওয়ার পরে কিভাবে তুলছিলেন ছবি? কিভাবে, যেরকম ওই পাশে দাঁড়ায় আছে, আমি এই জায়গায় বসে আছি। একটু টাচ করেনি? না, টাচ ওইখানে কোনো টাচ না। আর যেরকম ওই দুইটা আরেকটা তুলছে, ওই সিঁড়ির নিচে বসে আছে, আমি সিঁড়ির উপরে বসে আছি। হাত দিয়ে? না মানে হাত দিয়ে না, মাঝখানে 2টা সিঁড়ি আছে। আচ্ছা, ওকে। আর নিচে আমি উপরে। হ্যাঁ, ওই ছবি দেখে আপনার হাজবেন্ডের কি রিঅ্যাকশন? অনেক খারাপ একটা রিঅ্যাকশন ছিল। আমার তখনও বলে না, পরে বলে তুই কি কোন জায়গায় ঘুরতে গেছিলি বাড়িতে? যে আমি কইছি কে কি হইছে, পরে কয় আগে ক তুই আসিফের কোন জায়গায় গেছিলি? আমি কইছি না, আমি কোন জায়গায় যাইনি। নাম বলার দরকার নাই। এটা নিয়ে কি আপনাদের মধ্যে একটা যুদ্ধ হইছে? হ্যাঁ, যুদ্ধ হয়ে গেছে। আচ্ছা, তারপরে ওই যুদ্ধ এই যে অবিশ্বাস করছে তো করছে। পরে যখন এখানে ওর কাজ শেষ, যে বিল্ডিং এর কাজ করতো, বিল্ডিং এর কাজ শেষ, পরে আমার মায়ে আশুলিয়া নিয়ে গেছে, মানে বলছে আশুলিয়া এসে পড়ো। পরে আমার এই মিরপুর 1-এ রাইখা মানে আমার দাদির এখানে রেখা হয়ে গেছে চাকরি খুঁজতে, মানে ওই আগে যে কোম্পানিতে কাজ করতো। যখন ওর ওই কোম্পানিতে চাকরি হয়েছে, পরে আমার নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমিও গেছি। যাওয়ার পরে মানে ভালো টুকটাকি মানে ওই ইনকাম করতে, হালকা পাতলা আমিও করতাম। তখন কত মাসের সংসার ছিল? তখন সংসার ছিল 3 মাসের। 3 মাসের। আচ্ছা, 3 মাস পরে? হ্যাঁ, পরে 3 মাস গেল, 2 মাস ভালো চললো, পরে 5 মাস 6 মাসের দিকে চলে গেল আবার বাড়িতে। আচ্ছা, লকডাউন এসে পড়লো। লকডাউন ওই প্রসঙ্গটা যদি নাই থাকে, নতুন গল্পে চলে যায়। ওকে, তারপর কি হলো? পরে যখন মানে ওই বাড়ি থেকে আবার বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে 8 মাস পরে, মানে 8 মাস ওরে প্রতিদিন কান্না করে আমি ফোন দিতাম। আমি নিজে এই 8 মাসে আপনাদের সাথে কোনো যোগাযোগ না, সরাসরি কোনো দেখা নাই, খালি ফোনে কথা বলতাম হালকা পাতলা। এর মধ্যে কি ঘটলো? এর ভিতরে কি মানে যখন আমরা আসলে গেছি, তখন আমার মা রান্না করতো, যেটা এটাই দিত ওরে ওইটাই দিত, আমারও দিত, বলতো মানে আপনাকে যতভাবে সাপোর্ট দেয়া যায় আপনার মা দিছে ওই সময়টা দিছে, কিন্তু ওর ফ্যামিলি দেয়নি। ওর ফ্যামিলি জানতো না বিয়ে করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরে যখন আইসা পড়ছে, পরে ওই যখন বাড়িতে চলে গেছে, আমি আমার মার এখানে বেড়াইতে আসছি। পরে ওই বলে ওই আর আইবো না। ওকে, ডান। তারপর কি হলো? পরে আমার মা বলে তাহলে কি করবি, চাকরি কইরা রুম ভাড়াটা দিয়া জিনিসপত্র সব নিয়ে আইসা পড়ে।
তো রুম তো ছাড়া লাগবে, রুম তো ধরে রাখলাম। পরে রুম ভাড়া দিছি 2 মাস না থেকে 2 মাসের রুম ভাড়া দিয়া আইসা পড়ছি জিনিসপত্র নিয়ে। হুম। পরে ওর সাইকেল ছিল, সাইকেল একটা ছিল আমার আব্বাই দিছিল। পরে আমার ভাইরে দিবার চাইছিল, আমার ভাই তো ছোট, চালাইতে পারবো না, এত বড় সাইকেল, ওটা অসুবিধা ওরে নেই। দিয়ে তারপর দিছে। তারপর কি হলো? পরে চলে আসলেন বাসায়, দেন কি হ্যাঁ। হলো? পরে হয়তো চলে গেল। পরে 8 মাস ওর সাথে প্রতিদিন মানে আমি কথা বলতাম, হুম। চেষ্টা করতাম মানে যাতে কিন্তু ও বলতে ব্যাক পারি। করতেছে না। ফিরায় নিয়ে আসার জন্য, হ্যাঁ, কিন্তু ও ফিরে আসে ফিরে নাই। আস- তারপর এই 8 মাসে কি ঘটলো তাহলে? পরে 8 মাসে কি করছে, আমি আমার মতো চাকরি করছি, আমার মতো আমি চলছি। ওরে প্রতিদিন ফোনই দিতাম, হুম, হুম, কথা বলতাম। পরে বলতাম আপনি যেহেতু আমার রাখবেন, আমার সাইডা দেন, হুম। তালাক দিয়ে দেন। পরে কয় তোর তালাক দিব না, তালাক দেওয়ার লেগে বিয়ে করছেন, তাহলে আইবেন না, তালাকও দিবেন না, তো কি করবেন? হুম। দুইটা রেখা ধরবেনও না, ছাড়বেনও না, মাঝখানে আমারে মারবেন। হুম। পরে ওর ফ্রেন্ডরা কইতো ওর বাপ মা ওরে পাঠাই দিব অন্য জায়গায়, বিদেশ, এই সেই। ওর ফ্রেন্ডরা ফোন দিয়ে বলতো। পরে আমি বলছি তো জানি না ভাইয়া ওই কি করব, তো এটা ওর ব্যক্তিগত দিয়ে পরে ব্যাপার। কি হলো? ও তো আসবে না, বোঝা গেল। পরে কিন্তু আপনার তো 8 এতদিন মাস থাকা গেছে, যাবে না। হ্যাঁ। 8 মাস আমি একা ছিলাম, আমার মার সাথে ছিলাম। হুম। পরে 8 মাস পরে ওই আবার আমি আম্মুর সাথে 8 মাসের আগে মানে একটু গ্যাঞ্জাম হয়ে আম্মুর লগে গ্যাঞ্জাম হইছে, যখন 6 মাস হইছে তখন ওই বলে আলাদা রুম নিয়ে গে আমি আসবো। ওকে। পরে আমি আলাদা রুম নিলাম একটু দূরে। পরে ওই আসছে 2 মাস পরে ফিরে আসে, হ্যাঁ। মানে আলাদা রুম না, 2 মাস পরে ফিরে হ্যাঁ, আসে। কয়দিনের জন্য? কয়দিনের জন্য? 5 মাসের জন্য। ওকে। আচ্ছা, এই 5 মাস পরে আবার চলে গেছে। আবার 5 মাস পরে আবার চলে গেছে। আচ্ছা। এই গুলশান থেকে, এই গুলশান এই ওর একটা বড় ভাইয়ের দোকান আছে, হ্যাঁ। তো ওই দোকান থেকে মানে ওই খাবারের মানে নুডলস কোম্পানিতে কাজ করতো 1 নম্বরে। পরে ওইখান থেকে ওই যাইতো ওইখানে দেখা আচ্ছা, করার বুঝতে পারছি। জন্য। তারপরে হচ্ছে আপনাদের শেষ পরিণতিটা বলেন, কারণ আরেকটা ঘটনা আছে, ওইটাও শুনতে হবে, টাইম কিন্তু পাওয়া যাবে না। তারপরে চলে গেল, তারপরে চলে সেটা গেল। যোগাযোগ কি আছে আর? যোগাযোগ পরে এর মধ্যে কার সাথে পরিচয় হলো? এর মাঝখানে কি হয়েছে, আমি যখন আমার বিয়ে তো হইলো, ওর সাথে হ্যাঁ। ডিভোর্স হয়নি। পরে যখন আবার 8 মাস পরে ফিরে এসে আবার 5 মাস থেকে চলে গেছে, 5-6 মাস থেকে। হ্যাঁ। তখন চলে গেছে মানে আমার আমার বান্ধবীর ছোট বোনের সাথে অনেক কিছু করছে হুম। আমার চোখের সামনে। হুম। নেগেটিভ অনেক কিছু করছে, মানে চোখের সামনে? চোখের সামনে বলতে গেলে কি, মানে যেরকম আমার ঘরে যদি আমার বান্ধবীর ছোট বোন আসে, হ্যাঁ। তো এটা তো কোনো ব্যাপার না, ছোট বোনই তো। তো কে জানতো মানে অন্য নেগেটিভ কিছু অয়ও এতটা খারাপ, এতটা খারাপ, মানে এটা দোষ আমার। কারণ কথায় আছে না, এই যে কি জানি কয়, বিড়ালের সামনে মাছ রাখলে বিড়াল মুখ দিবই, আল্লাহ যত ভালো বিড়ালই হোক। এটাতে আপনি কি বুঝাইলেন? এটা তো ঠিক কথা বিড়াল হলো না। হচ্ছে জামাই আর না মাছ না, হচ্ছে। ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু এটা তো কোনো কথা না। আপনার জামাইয়ের ক্যারেক্টারের সমস্যা না থাকলে তো যতই আমি মাছ দিয়ে বসে থাকি, আমার বাসায় আমি 2টা হ্যাঁ, বিড়াল হ্যাঁ। পালি, আমার বিড়ালের সামনে মাছ ভেজে রাখি, আমার বিড়াল জীবন এবং এটাই সে তো কথা। সে এমন একজন বিড়ালকে চিনে যে নীল কালারের জিন্স এবং টি শার্ট পরে আছে। সবচেয়ে পৃথিবীর সাইমন মাছও যদি নিয়ে আসা হয়, সাইমন ফিশ, তারপরও সে বিড়াল একটু এদিক ওদিক করে না। করে না। দিস ইজ অ্যানাদার থিং, যে তার আদৌ ক্ষমতা আছে কিনা, বাট করে না, কোনো রকমের ছুকছুক করে না। এটাই তো। শুধু স্যামন না, ক্যাভিয়ার রেখে, ক্যাভিয়ার বুঝেন? ক্যাভিয়ার হচ্ছে অনেক দামি একটা মাছের ডিম, অনেক দামি, এক্সপেন্সিভ। তারপরও ওই নীল টি শার্ট এবং জিন্স পরা ছেলেটি একটুকু ছুকছুক করে না। হয়তো আর ক্ষমতায় নাই, বাট করে না, এটি সত্য। পরে তাই তো? আমি জানতাম না মানে ওই যে এরকম, মানে ওই মেয়েটা ওই অনেক খারাপ, কারণ ওর স্বামী রেখা ওর রুমের পাশে বেচালা থাকতো, বেচালার সাথে অনেক কিছু করতো। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা বুঝলাম। তারপরে পরে যখন গেলাম, পরে ওরে আমি বললাম আপনি এগুলো কেমনে করলেন। পরে সেদিনকে আমি হাতও করছি। এই প্রথম আপনি হাতও করছেন। আমি আচ্ছা, তখন হাত আপনার বয়স প্রথম- কত? তখন আমার বয়স ছিল 14-15 বছর। 15 বছর। হ্যাঁ হ্যাঁ, আপনি অনেক ছোট। আমার হ্যাঁ, আপনার কথাবার্তা শুনে এখনো মনে হচ্ছে আপনি এখনো ছোট, তাই না গুরু? ইম্যাচুরিটি একটু আছে। মানে বয়সটা ওই জিজ্ঞেস যে করতাম, বাট করা ঠিক হবে কিনা জিজ্ঞেস করছিলাম না। এখন বর্তমানে আচ্ছা, আমার হ্যাঁ। 18 বছর 4 মাস চলে, মানে কাগজের মাধ্যমে, আর রিয়েলে চলে 17 বছর 4 মাস। আচ্ছা, 1 বছর বাড়ানো দাও। আমাদেরকে বা জেলে না দেয়। না, জেলে না দিব। না, আপনার কাগজে কাগজে তো 18 18 বছর হ্যাঁ, তো। হ্যাঁ, আচ্ছা, তাইলে ঠিক হবে। আছে, হ্যাঁ, তাহলে ঠিক আছে। হ্যাঁ, তারপর পরে যখন আমি বললাম এরকম কাজটা কিসের জন্য করছেন, আমি তো এগুলো সহ্য করতে পারি না, আমার অনেক কষ্ট মিম, লাগে। ওই প্রসঙ্গ ক্লিয়ার আমরা। হ্যাঁ, পরে ওই মাছের গল্প যেটা বললো, যে এমন এক বিড়াল যে বিভিন্ন জায়গায় ছুকছুক করে বেড়াচ্ছে। হ্যাঁ। আচ্ছা, একটা কমেন্ট আছে, ওই সজীব ইসলাম লিখছেন, আপু এতটা তাড়াহুড়া করো না। আসলে কি, এতটা তাড়াহুড়া না করলে তো ওর গল্প এখন আমি তো অফিয়ারে Okay, done. শুনেছি, বিশাল So, বড় একটা গল্প এই বাকি এই আছে। এই ছেলের সাথে তো ফাইনালি যোগাযোগ হ্যাঁ, কমে আসলো, তাই না? কমে এটার পর আসলো। এবার পরে কার সাথে যোগাযোগ শুরু পরে হলো? যখন ওই আবার চলে গেল 8 মাস পরে ফিরে এসে 5 মাস থেকে, পরে আমি বললাম এখনো আবার চলে গেছেন, আপনি আমার ডিভোর্স দেন।
ডিভোর্স না দিলে আমি তো কারোর সাথে রিলেশন করলে ওইটা আমার ভুল হইব, পাপও হইব। হুম। পরে ওই বলে যে তো তোর মুখে বিয়ে করছে, তোর মুখে ডিভোর্স দিয়ে দিলাম, মানে তালাক দিয়ে দিছে। তালাক দিয়ে দিছে আচ্ছা, এক মুখে। তালাক, দুই তালাক, তিন 3 তালাক। তালাক হ্যাঁ, দিয়ে okay. দিছে। হুম। দেওয়ার পরে আমার একটা ছেলের সাথে রং নম্বরে কথা হইতো, পরে আমি জিদে কইছি কথাটা আপনি- কন্টিনিউ হতে থাকলো। আপনি তো আমার ছাইড়া দিছেন, তো দেখবেন আমি 3 মাসের ভিতরে আপনার সামনে বিয়ে করে দেব। তুই পারবি না, মানে আমার জি দুটাই তো আমি পারবো না কোন ছেলের কাছে যাইতে এসে। পরে আমি বললাম আচ্ছা দেখাই দিমু আপনারে দেন। তো কথায় আছে নারী মানুষের রাগ হইলে খারাপ, ছেলে মানুষের রাগ অনেক ভালো। পরে আমি বললাম তো আমি কি করবো, আমি কর্মী বিয়ে দেখেন আপনি, কয় করলে করগা যা, আমার ফোন টোন দিবি না, আমি সিম টিম সব চেঞ্জ করে ফেলবো। পরে যার সাথে আমার পরিচয় হলো তার সাথে 2 মাস রং নম্বরে কথা হইলো। রং নম্বরে যখন কথা হইলো দেখলাম সে অনেক অন্যরকম একজন, মানে ফোন দিয়ে সবসময় ফোন দিয়া কথা বলতাম না আমি, আমার বান্ধবীরা, আমার ভাইয়েরা, আন্টিরা, মানে ওরা মজা করতো কথা বইলা, সব সময় না এক সমান আমরা, ওরা মজা করতো। তো বলতো এই ফোন দেন গিলে গেছে, শরম করে না, মানে অনেক খারাপ ব্যবহার করতো, তাও ফোন দিত। পরে হ্যাঁ বলছে আপনি কি বিয়ে করতে পারবেন, পরে বলে কারে, মানে আপনি ডিরেক্ট তাকে প্রপোজ করতেন, কারণ আপনি যেটা একবার কষ্ট পাইছেন, আপনি আর রিলেশনশিপে যেতে চান না। হ্যাঁ, ফেয়ার ইনাফ। পরে বলছে আপনি কি আমার সত্যি বিয়ে করবেন, কয় কি আপনার কি সন্দেহ আছে, আমি বলছি হ্যাঁ আমার সন্দেহ আছে, মানে ওই আমার আপনি করেই কইতো, আমি বলছি হ্যাঁ আমার সন্দেহ আছে, যদি সত্যি বিয়ে করেন তাহলে বলেন, নাইলে কথাবার্তা আমি বলতে পারবো না, রাখেন, আর নেক্সট টাইম ফোন দিবেন না, যদি ফোন দেন তাহলে দেখবেন আমি ফোনই ভেঙে বললাম। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, ব্যক্তিগত প্রশ্ন। আপনার যে প্রথম বিয়ে হয়েছিল ওখানে তো আপনাদের কোনো বেবি টেবি ছিল না, না, বেবি ছিল বা আপনি কনসিভও করেন না। নাই। আচ্ছা, এটা হচ্ছে আপনার দ্বিতীয় বিয়ের দিকে আমরা আগাচ্ছি। হ্যাঁ, পরে যখন দ্বিতীয় বিয়ে হইলো, মানে এই লোকের সাথে আপনার কতদিন কথাবার্তা বলার পরে, মানে 2 মাস কথা বলার পরে 3 মাসের দিকে প্রথম সপ্তাহে দেখা করছে, মানে আমি বলছি আমার মার সাথে দেখা করলে ফ্যামিলি যদি রাজি হয় তাহলে বিয়ে করবেন, আচ্ছা, নালে করবো না। পরে যেটা আমি একবার না ফ্যামিলি ছাড়া করে সব দেখছি, পরে আমার মার কাছে গেছে, আমার মা বলছে তোমার যদি বাপ মা না আসে তাহলে আমি কিছু বলবো না, তাহলে তোমার সাথে আমার আর কোনো কথা নাই বাবা, আমার মেয়ের আর বিয়ে দিব। তো ওইখানে কথা হয়েছে কি, মানে ওর সাথে যখন আমি ফার্স্ট কথা বলছি, এই কথাটা বলছি মানে আপনি বিয়ে করবেন কি করবেন না, তখন ওরে আমার ব্যাপারে মানে যা জানতো না সব বলছি। আমার আগে একটা বিয়ে হয়েছিল, আমি 1 বছর For information, Amber IT IP phone offer for 18 Jan to 25th January চলছে আম্বার আইটির ধামাকা অফার। আম্বার আইটি আইপি ফোন অ্যাপে 35 পয়সা মিনিটে কথা বলুন যে কোনো মোবাইল অপারেটর থেকে, সর্বোচ্চ রিচার্জ করে প্রতি সপ্তাহে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ, কথা বলুন বেশি বেশি, রিচার্জ করুন বেশি, যাতে করে স্মার্টফোন সহ আকর্ষণীয় পুরস্কার আপনি সত্যি গ্র্যাব করতে পারেন। অফারটি শুধুমাত্র এই মাসের জন্য, এক্স্যাক্টলি তাই, কারণ 18th জানুয়ারি থেকে 25th জানুয়ারি অফারটা বলবৎ থাকছে। সো দিস ইজ অল অ্যাবাউট। তারপর এন্ড একটু ছোট করে বলে রাখি, আপনারা চাইলে কিন্তু ভিজিট করতে পারেন আম্বার আইটির অফিসিয়াল ফেসবুক পেজ facebook.com/amberitphone। এবং একটু বলে রাখি, গত 2 মাস ধরে সর্বোচ্চ রিচার্জকারীরা কিন্তু পাচ্ছেন স্মার্টফোন সহ আকর্ষণীয় পুরস্কার। তো যতক্ষণে আপনি আমাদের এই লাইভটা দেখছেন, লাইভটা শেষ হওয়ার সাথে সাথে রিচার্জ করুন অনেক বেশি বেশি, কারণ স্মার্টফোন পেতে হবে এবং গুরুকে আর আমাদেরকে লাইভ দেখতে হবে। তারপর পরে কি করলাম, ওর সাথে কথা বললাম, পরে আমি বলছি আমার বিয়ে হয়েছিল আগে, আমার একটা বাচ্চা হয়েছিল, মাইনা নিবেন, মানে ওর সাথে বাচ্চাটা হয় বোঝানোর জন্য বিয়ে হয়েছে, মানে যাতে ওই দেখি হয় কেমন সত্যি নাকি। পরে কয় কি আপনার স্বামী তো নাই, আমি বলছি না আমার স্বামী না, আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়েছে। কয়দিন হয়, 6 মাস হয় ডিভোর্স হয়েছে। পরে বলে সত্যি, আমি বলছি হ্যাঁ সত্যি, আমার একটা বাচ্চা আছে, বাচ্চাটা যদি মানতে পারেন তাহলে। পরে সত্যি সত্যি কইছে হ্যাঁ আমি মানবো। এই অনুযায়ী পরে বলছি তাহলে শুক্রবারে দেখা করুন, এই সপ্তাহে পারবো না, পরের সপ্তাহে। ওরে দেখে ভালো লাগলো কি মন্দ লাগলো এটা বিষয় না, ওই আমার একবার ভিডিও কলে ফার্স্ট দেখছে, আর ওরে আমি কখনো দেখিনি। এবং আপনার সাথে অফিয়ারে কথা হচ্ছিল, আপনি তখন একটা হলুদ জামা পরা ছিলেন এবং তখন আপনাকে আরো সুন্দর লাগতেছিল। হলুদ জামা পরলে সবাইকে সুন্দর লাগে, নীল পরলেও কিছু কিছু মানুষকে সুন্দর লাগে। তো হলুদ পরছিলাম তো মানে চেহারাটা আরো ঝলমল করছে, আরো ফ্ল্যাশের ভিতরে ছিলাম, মানে লাইটের ফ্ল্যাশের সামনে ছিলাম, সুন্দর ছিল। পরে দেখা পরে বলে আমি এই সপ্তাহে আপনার লগে দেখা করবো। আপনারা বলছেন এই সপ্তাহে পারবেন না, পরে কই আমি বলছি আচ্ছা আমি এই সপ্তাহে আসবো, কই আসতে হবে সেটা বলেন। পরে আমি মিরপুরের ঠিকানা দিইনি, আশুলিয়ার ঠিকানা দিছি। এবার তো 2 নম্বরে না, মিরপুর 2 আর না, পরে আশুলিয়া গেছে, যাওয়ার পরে বলতাছে এই আমার আম্মুর সাথে কথা বলছে, আমার আম্মু ওর জন্য রান্না করছে, অনেক রকমের খাবার রান্না করার পরে বলছে বাবা তুমি আইছো, আমি খুশি হইছি, কোনো নাই, রাগে নাই, কিন্তু আমার মাইয়ার মানে ওই বলছে আপনার মেয়েকে আগে বিয়ে হয়েছিল, পরে আমার মাই না করছে।
হুম। বলছে না যাই হোক, তুমি তো ক্লিয়ার করলা যে ওকে সবই বলেছো। হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ, বিয়ে তারপরে কি হয়ে গেল তোমাদের? না তখন বিয়ে হয়নি, বিয়ে হয়েছে 1 মাস পরে। ওকে, তখন যখন বিয়ের পর থেকে পরবর্তী জীবনের কথা বলো। তোমার মা শুনছে এই শেষ, ঠিক আছে, কিন্তু তুমি তো ওকে ক্লিয়ার করেই দিয়েছো আগে। ক্লিয়ার করার পরে মানে ওই আমার মারে প্রশ্ন করছে, করতেই পারে, যাই হোক। তখন এখন আমার ফাইনালি মা মানে একটা ভুল করছে কি, মানে আমি মিথ্যা তোরে কথা বলছে। মিথ্যা কথা বলছি। আন্ডারস্ট্যান্ড। দেন বিয়ে হলো, বিয়ের পর থেকে বলো বিয়ের পরে ওর সাথে সংসার করছে। কেমন ছিল ওই মানে সংসার? সংসার 2 মাস ভালো ছিল। 2 মাস আমার মার এখানে রুম নিয়েছিলাম। একটা প্রশ্নের উত্তর দিবে যদি উত্তর বলেন। দিতে মন চায়। যখন তোমরা সংসার করো, দ্বিতীয় হাজবেন্ড, রাইট, তখন কি কম্পারিজন কাজ করে মনের মধ্যে যে ও তো এই মানে তরকারিতে ঝোল বেশি পছন্দ করতো, এ তো এরকম, এগুলো কি কাজ করে নাকি আগের ঘটনা একেবারেই মাথায় থাকে না? সত্যি করে বলো তো, আমার আমার জানতে মন মাথায় চায়। আমার আমার জীবনে আমি ওর সাথে দ্বিতীয় বিয়ের পরে আমার সবসময় আমার প্রথম স্বামীর কথা বলতো। কাকে বলতা? দ্বিতীয় স্বামীকে? হ্যাঁ কি বলতা? সবগুলো বলতাম, বলো। মানে বলতাম দেখেন হয়তো এরকম হয়তো ওরকম, কিরকম রান্না কিরকম? করতে গেলে আমি রান্না করতে পারি না, ও রান্না মানে করে দিত, ওই রান্না করে দিত, রান্না করার সময় হাত ধরতো, আলতো করে চুমু দিত, এগুলো বলতো তো, রাইট? না এগুলো বলতাম না। আর কি কি বলতে বলো? এসব বলতাম। পরে যে রান্না করে দিত, আর কি কি বলতা খুলে বলো। এসবই বলতাম, আর কি আর বলতাম অনেক রোমান্টিক ছিল তোমার জন্য, না যে বিভিন্ন ও যা কিনতো তোমাকে নিয়ে এসে কিনে নিয়ে এসে দিত, না এটুকু বলতাম ওই আমার অনেক, ওই আমার কষ্ট দিছে, যাই হোক আমার কিন্তু আমাকে ও ভালোবাসছে খুব। কি কি ভালোবাসা। ভালোবাসছে? ওই যে তোমার জন্য একই গিফট কিনে নিয়ে এসে দিত। না কোনো তাহলে গিফট কি কি দেয় নাই। কি কি বলতা? আর কি বলতা? আর কি বলতাম কিছু না। না না, ভালো লাগার কথা কি বলতা ওকে? ভালো লাগার কথা কি বলতাম, ওর এই আমার মানে ওই দেশ গ্রামের পোলারা তো এই যে চুল সবসময় মানে এভাবে মানে সামনে দিয়ে মানে মেয়েদের মতো স্মৃতি করে রাখতো। এই আমার মতো আপনারটা তো তাও তো চলে। চুল আচ্ছা, হুম হুম। হ্যাঁ, এটা আগে ও করতো, আর এখন কি করে? পরে ওই আমি বলছি দেখেন আমার এরকম চুল পছন্দ না, আমার চুল পিছে থাকবে সব চুল, সামনে দেখুন চুল ফালানো সামনে থাকবে না, কোনো আমি ফেলানো চুল থাকবে না, ওকে। তারপর পরে আমি এগুলো বলছি, পরে বলার পরে আচ্ছা চেষ্টা করবো। কিন্তু পরে বিয়ার আগে যখন বিয়ে হয়েছে, আমার নানির বাড়ি আমার বিয়ে হয়েছিল, হুম ওরে নিয়ে আমার নানির বাড়ি গেছিল। হুম। আমার নানির বাড়ি আর কি কি গেছে। কম্পারিজনের গল্প বলতা ওর সাথে, যে আগেরটার আর এখনটার কি কি পার্থক্য বলতা? আগেরটার এখনটার পার্থক্য কি, যখন কাছে ছিল মানে মনে হয়েছে ওর থেকে ওই বেশি ভালোবাসে, কে? মানে দ্বিতীয় স্বামী, মানে আচ্ছা। প্রথমটা থেকে দ্বিতীয়টা। বাট ব্রেনে এগুলো চলতো তোমার মধ্যে, না? হ্যাঁ আচ্ছা, কে পরে বেশি ভালো কে মন্দ? আচ্ছা, হ্যাঁ পরে যখন 2 মাস পরে যখন ওর ফ্যামিলির কাছে গেলাম, তখন বুঝতে পারছি ভালোবাসা কার মনে কতটুকু, টাকা হইলে সবাই ভালোবাসে। আচ্ছা। পরে যখন 2 মাস 3 মাস ওর বাপ মার এখানে চাকরি করলাম, পরে চাকরি করার পরে আমি ওরা বলতাম আমার বেবি নেওয়ার খুব ইচ্ছা, মানে সবাই বলতো মনে ভয় থাকে বেবি নেওয়াটাই বেটার মনে হুম, করি, হুম। এটা সেটা। পরে আমি বলছি চেষ্টা করবো। ভাবিরা বলতো দেখ তোর বউরে কো বাবু নিয়ে নিতে এখনই, বিয়ার বেশি বয়স হয়ে গেলে গা পরে বাচ্চা হয় না, প্রথম একটা বাচ্চা নিয়ে পরে আল্লাহ যা মন চায় তাই করিস। সবাই মানতো না, পরে আমি রাজি হয়েছে হয়। পরে যখন বেবি নিলাম তখন টেস্ট করছে একবার, না হয়নি। পরে 1 মাস পরে আবার টেস্ট করছি, হ্যাঁ পজিটিভ, মানে রোজা ঈদের পরে, হ্যাঁ পজিটিভ আমার মানে বেবি প্যাডে। পরে যখন বেবি প্যাডে তখন বাড়িতে গেলাম ওগো, ওগো বাড়িতে যাওয়ার পরে মানে কুরবানি ঈদ এসে গেল, কুরবানিতে ওগো বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে ওর মানে ওর খালা ওর মা মানে সবাই অনেক আদর করতো, মানে যারা কখনো আমার চোখে গিয়ে আমার 1 গ্লাস পানি দেয় নাই গা। আমার বিয়ের পর ওগো বাড়িতে 2-3 বার গেছি, কেউ আমার 1 গ্লাস পানি দেয়নি। যখন বাচ্চা পেটে এলো তখন সবাই আদর করলো, সবাই মায়া করলো, সবাই বললো বোর পেটে বাবু, শীতের পিঠা গরমের পিঠা মানে অনেক রকমের আয়োজন করছে। পরে যখন বাড়িতে যাওয়ার পরেই পিঠা খাইছি, ভালোই আনন্দ। বাড়ি থেকে আইছি 1 সপ্তাহ পরে আইসা দেখে আমার বিলাট ভাঙতেছে, বাচ্চা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ। পরে ওরে আমি বলছি, সেদিনকেই বলছি, বুধবারের দিন বৃহস্পতিবার দিন বুধবার দিনকে বলছি যে হ্যাঁ এরকম এরকম আমার বিলাট ভাঙতেছে আমি কি করবো। পরে ওর মারে বলছি, ওর মায়ে বলে ঠিক হয়ে যাবে গো, মনে হয় কোনো সমস্যা হয়েছে। পরে ওই ডাক্তারের কাছে যে পরামর্শ নিচ্ছে বৃহস্পতিবারের দিনকে, ডাক্তার বলছে এখনই আলট্রাসাউন্ড করতে হইব, মানে বৃহস্পতিবারের দিনকে আলট্রাসাউন্ড করতে হইব, কোনো কথা নাই।
পরে ওই আর আমারে বলছে আলট্রাসাউন্ড খালি করতে কইছে। তো এটা বলে না মানে আজকের ভিতরে করা লাগবে। তো তোর ফ্যামিলির কাছে টাকা নাই, আমার ফ্যামিলির কাছে চাইলে অন্তত দিত। পরে এর আগে মানে আমার বেবি যখন পেটে ছিল তখন 1 মাসে যখন আমি শুনছি তখন ওই আমার মারছিল একবার, পেটের এক সাইডে লাত্তি মারছিল। লাত্তি মারার পরে অনেক পেটে ব্যথা করতো। পরে আমি আব্বুর এখানে মানে আমি বলছি আমার আব্বুর এখানে দিয়েছেন, আব্বুরে বলতে পারে, আব্বু বলে কি তুই মিরপুরে এসে পর। পরে মিরপুর যখন ছিলাম তখন সবাই বলছে তো তোর বাবু পেটে, তুই এখানে থাকবি, এখানে চলবি, এই যাবি না, বাবুর 5-6 মাস হওয়ার পরে পরে যাবি, যদি নেয় এটাকে যাবি না, মানে আমার বাবাই কইতাছে। পরে আমার দাদুরে কয় ওরা দেখবি না রাইকো, বস্তি এলাকা বালা না, উঁচা নিচা জায়গা আছে, তো নিচে নামলে হুশ জ্ঞান করে নামতে কইও, যাতে ওই পড়ে না যায়, ব্যথা না পায়। আমার বাবা এই কথা কইছে। পরে ওই কইতাছে ফোন দিছি, আপনি আসবেন, আপনারা বলছেন 2-3 দিন পর আমার নিয়ে যাবেন। কয় নিয়ে যাবো মনে থাকতে থাক। পরে 3 দিন পর আইছে। পরে আইছে পরে আমি কইছি আমার ভালো লাগে না, আইসা পরে না, আইসা আমার নিয়ে যান, এনে আমি থাকবো না, বসতে ভালো লাগে না, মানে আমার পারলে আমার মারে এনে দিয়ে ওই দিয়ে আইব না, ওই পরে কিন্তু আমার নিয়ে আইছে। আর মা বাবা কইতেছে নিয়ে আইগা। তো ওরা ভাবছে কি যে আগে যে আমার মায়ের তো ঘুরে গেছে, আমার মায়ের হয়তো কিছু খাওয়াইছে বাচ্চা নষ্ট হওয়ার জন্য, মানে এটা ভাবছে। কিন্তু আমার মা বাবা আমার কিছু খাওয়ায় না, আমার বাপে আরো আমার কাছে কেয়ার হয়ে চলতো। আমার মাও আমার ফোন দিয়ে কইতো তুই সাবধানে চলিস মা, তুই কেউ না চলিস। তারপর কি হলো ফাইনালি? পরে ফাইনালি কি হলো, বাচ্চাটা নষ্ট হয়ে গেল। যখন অগো বাড়িতে গেছি, কইলাম না যে কখনো আদরও করে না, এক গ্লাস পানি খাওয়ায় নাই। পরে আমার দাদা শ্বশুর কবিরাজ, এটা জানতো, মানে আমার মা বাবা সবাই জানতো হে যে কবিরাজ। পরে ভাবছে হয়তো হেই কিছু করছে, নাইলে যে সেরি ভালো ভালো সেরি বাড়িতে গেছে, আসার পরেই ভাত খাইতে পারে না, ভাত খাইতে তো পারে না। বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পর কি ঘটলো তোমার? এই যে বাচ্চা নষ্ট হয়ে গেল, পরে এই থেকে আমার যেদিন আমার বিলাট ভাঙে প্রচুর, সেদিনকে আমার দাদুরও ফোন দিছি শুক্রবারের দিনকে, দাদু আমার আজকে আলট্রাসাউন্ড করা লাগবে, তুমি আও না, আমার খুব পেটে ব্যথা করে, আমার শরীর খারাপ লাগে। পরে আব্বুরে কইছে তোর শরীর বেশি সমস্যা, টাকা দে। পরে আব্বু 4-5 হাজার টাকা দিছে, দাদু আইছে, আইসা আমার ডাক্তারের কাছে গেছে। সেদিনকে আমার পুরো বিলাট ভেঙে গেছে, মানে সেদিনকে আমি অফিসে গেছি 2 দিন ধরে বিলাট ভাঙে, 2 দিন ধরে আমি অফিসে গেছি। শনিবারের দিনকে অফিসে গেছি, রবিবারের দিনকে প্রচুর বিলাট ভাঙছে। ওরে কইছি লাঞ্চে ছুটি নিয়ে আইসা পড়েন, আমি চামু না। ওর কি আমার শাশুড়ি কইছিল চাকরি নিছে, মানে 25 তারিখে আমি চাকরি নিছি। কোন শুনছে আমার বাবু পেটে, বাড়ি থেকে আসার পরে মানে চাকরি করি না, চাকরি করে নাকি হেরা পাগল হয়ে গেছে, চাকরি একটা নি নাই কিনলে। তো 2-3 মাস বৈশা খেলাম, এখনো চাকরি না, হ্যাঁ তো চলে না। পরে যখন চাকরি নিছি, পরে হেরা কইতাছে এই যে চাকরি নিতে পারলো না, এখনই অ্যাবসেন্ট করতেছে। মানে অ্যাবসেন্ট করতে যখন চাইলাম, মানে আমার শাশুড়ি কইতাছে আমি বাহানা ধরছি বলে এটা। আচ্ছা, তারপর তো সেই বাচ্চাটা তো নষ্ট হয়েই গেল। হ্যাঁ তারপর হয়ে কি গেল। হলো? পরে ডাক্তারে কইছে 41 দিন হয়, মানে কোনো ভারী কাজ করতে পারবো না। পরে আমার দাদু গেছে, আমার ওয়াশ করতে হইব, আমার মানে বাচ্চা যখন পেটে ছিল নষ্ট হয়েছে, পুরা বিলাট ভাঙে নাই, বুঝতে পেরেছি, মানে আমার শরীর মিসক্যারেজ হয়েছে, এটাকে আবার ওয়াশ করতে হবে, বুঝতে পেরেছি। পরে যখন ওয়াশ করবো সেদিনকে মানে ওই তো মানে ওয়াশ করলে তো অনেক নারীদের মানে প্রবলেম হয়, যেরকম বাচ্চা মরার কাহিনী থাকে। পরে ওইখানে একটা স্ট্যাম্প পেপার দিয়ে সাইন করার জন্য, মানে স্বামীর সাইন করা লাগবে, ওইখানে ওই সাইন করে না, ওই যাই নেই আমারে দেখতে, সাইন করবো কি, ওই যাই নেই আমারে দেখতে। পরে আমার দাদু একটা আঙ্কেল ছিল, ওই আঙ্কেল ওই জায়গার স্থানীয় আঙ্কেল ছিল, এর মাধ্যমে মানে ওই গাইনি ডাক্তারের মানে ঠিকানা পাইছি। পরে আঙ্কেলে কইতেছে আমার বাচ্চার ওয়াশ করেছে, তো এমন আঙ্কেলের বউরও এরকম হয়েছিল। পরে হ্যাঁ ওইটা করছিল, পরে ওই বেডিরে দিয়েই করাইছে এই কাজটা। পরে হ্যাঁ সাইন করছে, কয় আমি ওর বাবা হই, বাবা হইয়া সাইন করছে, মানে আঙ্কেলে এটা কইতাছে। পরে কয় দেখা বুঝে না করেন মায়ের কিছু হইলে কিন্তু আপনারা ধরবো সব। পরে আমার দাদু কয় আমি আছি বাবা, তুমি ভয় পেও না, তুমি সাইনটা করে দাও, আমার নাতির ওয়াশটা হয়ে যাবে, নাহলে আমার নাতি মরে যাবে। মানে আলট্রাসাউন্ড করার পরে কইছে কলজায় ধইরা যাইতেছে, আজকে যদি ওয়াশ না করায় তাহলে ওই কালকে নাও মানে কলিজা নষ্ট হয়ে যেত মানে আমার। পরে ওই সাইনও করবো না, আমি বলছি দেখেন আপনার টাকা পয়সা লাগবে না, আপনি শুধু একবার আসেন। পরে 1-2 হাজার টাকার মতো শর্ট ছিল, পরে বাবা পাঠাইছে 1,000 টাকা, 8 টাকা নাই গে। পরে আমার শাশুড়ির কাছে টাকা আছে কিন্তু দেয় নাই গে, হেরা
কেউ টাকা দেয় নাই। পরে আমার মার নাকের একটা নাক ফুলছিল, আমার নাকে একটা নাক ফুলছিল, কারণ ওইটা ছিল কি মাঠটা মানে আমারটা ছোট ছিল, মাঠটা মানে মেজো সাইজের একটু ছিল। পরে আমার শ্বশুর বাড়ির লোকেরা বলে এত ছোট নাক ফুল, মানে হ্যাঁ দেশের নিয়ম, 2টা নাক ফুল পরে মাইয়ারা উপরেরটা দেয় বাপের বাড়ি থেকে, নিচেরটা দেয় শ্বশুর বাড়ি থেকে। বুঝতে পারছি। পরে আমার মাইকে কি তেলে পরে হেরা কইতাছে, কয় মিমের উপরে নাক ফুলটা অনেক ছোট, বুঝতে পারছি। তো আরেকটা আরো স্বর্ণ মিলে আপনারা দিতে বড় কইরা। হ্যাঁ, পরে আমি কইছি, পরে আম্মুকে গেছে আমার নাকেরটা খুললা রাখেন, ওই যে আম্মু যে রোজা ঈদে ঘুরতে আইছিল, পরে আম্মু নাকেরটা খুললা দিয়ে গেছে। আচ্ছা, এখন ওই দিন তো আপনি বাসটা করলেন ঠিকঠাক হ্যাঁ, ভাবে, তারপরে বাসায় আসলেন। বাসায় আইসা দেখি ওর বন্ধুগুলোকে মানে রিস্কা যখন আসতেছে আইসা দেখি ওর বন্ধুগুলোকে আড্ডা দিতেছে, সিগারেট খাইতেছে। আচ্ছা। ওই কখনো সিগারেট খাইতো না, তখন দেখি ওই সিগারেট খায়, তো শুনছি হালকা পাতলা খায়, কিন্তু সিরিয়াসলি মানে আমি বিশ্বাস করতাম না। পরে যখন নিজের চোখে দেখছি হয় খায়, পরে দেখে দিনকার দোকানে পেয়ে সিগারেট খাইতেছে, বন্ধুগুলোকে আড্ডা দিতেছে। তারপরে ওই সময় কতদিন সংসার করেছিলেন? ওই সময় 4-6 মাস, মানে 5-6 মাস ছিল। পরে আবার চলে গেছে। পরে ওই কি করছে, এখান দিয়ে মানে দিন চলে যেতেছে। পরে একদিনকে অফিসে গেছি, যাই দেখি ওই মেয়েগুলোকে বইয়ে ছাদের মানে লোকাল ফ্যাক্টরি তো ছাদের উপরে বসে সিগারেট খায়, মেয়ে ছেলে মিল্লা। মানে ওই জায়গার মায়ের অনেক খারাপ, ওই মেয়ের মিল্লা সিগারেট খাইতো। পরে আমি বলছি একদিন যে বলতেছি, ফাতেমা আপু এই তুমি কি হ্যার সাথে বসে সিগারেট খাও, কইছে কেটা তোমারে? পরে আমি মানে ওই অফিসের নাম ছিল তাসলিমা, যেহেতু আমার রিগেল ওই কাগজে মানে বয়স হয় নাই গা। হ্যাঁ, নামটা বলা দরকার না, শেষ করি। ওকে, হ্যাঁ, তারপর পরে ওই কাগজে ওই নামটা ছিল। পরে বলতেছে তোমার কে বলছে? পরে আমি বলছি দেখেন আপু, আমি তো নিজের চোখে দেখছি, রাত্রের 11টার দিকে কারেন্ট গেছিল, 12টার দিকে আসছিল। আচ্ছা, সম্পর্কটা কোন পর্যায়ে এই এখন? কথাটা যখন আপনি জিজ্ঞেস করলেন আপনার হাজবেন্ডকে, তখন কি বললো? ওরে জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করছি ওই আপুটারে। আচ্ছা, ঠিক আছে। সম্পর্কটা কি পর্যায়ে এখন ফাইনালি? কি পর্যায়ে? হ্যাঁ, এখন কি পর্যায়ে পরে ওরে বলছি। পরে ওই বলে তুই তোর মতো থাক। আমি পরে যখন বাড়িতে গেছি, 1 মাস পরে বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে ওই আমারে বলতেছে তুই বাড়িতে এসে পড়ছস, এখন বাড়িতে কি আমি কোনো কাজ কাম করতে পারবো? দেশ গ্রামে কি কোনো কাজ কাম থাকে? পরে ওর ফ্যামিলি তো ওরে একদিন কাজ করলো ওর মামার খেতে, পরের দিন ওর ফ্যামিলি বলতেছে তুই কাজ করবি না, ওর বাপ মার বাড়ি থেকে ওই টাকাই না খাইবো, তুই কাজ করে ওরা খাওয়াবি না, যদি পারে তাহলে থাকবো, না পারলে যাইবো, শেষ। পরে এমএ কইছে, পরে এটা ওর মামা তো ভাই আমারে কইতেছে ভাবি ভাইয়ারে তো এডি কইয়া দিছে। পরে আমি কি কইছে? কইছে এই তোমারে কামাই করে খাওয়াইতো না। পরে আমি কইছি আচ্ছা না খাওয়াইলে না খাইবো, হ্যাঁ তো পাড়া বেড়ায় হ্যাঁ আত্মীয় স্বজন করে খাইতে পারবো, আমি কেন খাইতে পারবো, খাক এমনি দিন যাক। পরে একদিন আম্মু থেকে 1000 টাকা নিয়ে ওরা 500 দিছে, 500 রাইখা দিছিলাম, মানে যার মাধ্যমে টাকা নিচ্ছে ওই নানারে বলছে বলবেন 500 টাকাই দিছে, আমার মা 1000 দেয়নি। পরে 500 টাকা রাখছি। পরে এভাবে কয়দিন যাইলো, কষ্ট মষ্ট করে কাজ কাম করতো না, ওই মাদ্রাসার মেয়েদের পিছে ঘুরতো, ওই সকাল হইলে আমার লগে ঝগড়া লাগতো, সকালে যত সময় মতো মাদ্রাসা মেয়েদের পিছে না যাইতে পারে, 8টার ভিতরে খাবার না পাইলে আমার লগে ঝগড়া লাগতো, বিকাল 4টার ভিতরে 3টার ভিতরে, মানে অসময় যেটা কত সময় অসময়। হ্যাঁ আমার তো রান্না হইয়া পড়ে দুপুরে 12টা 1টার ভিতরে, তো আপনি আইসা খায়া ফেলেন 2টা 3টার ভিতরে, না ঠিক 3টার পরে আইবো খাইতে, যদি তখন খাবারটা মানে ভাততে তো একটু সময় লাগে, ওই সময়টা ওই আমারে দিব না, সময় দিব না, দুটা মারবো, এটা করবো এটা করবো। ফাইনালি কি হলো? ফাইনালি পরে কি অবস্থা বর্তমানে? এখন বর্তমানে অবস্থা, আমি পরে ওইখান থেকে আরো 1.5 বছর আগে আইসা পড়ছি, মানে ফেব্রুয়ারির আগে, কি মাসে, জানুয়ারি না ডিসেম্বরের আগে, নভেম্বর অক্টোবর মাস, হ্যাঁ অক্টোবরের 18 তারিখে, মানে গত বছরে আমি আইছি ওর এখান থেকে। আর যাওয়া হয়নি? না আর যাওয়া হয় নাই, ফোন দিলাম। সম্পর্ক আছে নাকি ডিভোর্স হয়ে গেছে? ডিভোর্স হয় নাই। কি চাও এখন? এখন আমি কি চাই, এখন আমি আম্মুরে কইছি, কারণ ওই আমার সেদিনকে মানে বছরের শুরুতেই আমি আরো ফোন দিছিলাম, ফোন দিয়ে কইছি কেমন আছেন, ভালো আছেন? পরে আমার ভালো মন্দ কিছু না বইলা কইতেছে ফোন দিছেন কি লেগে, আপনি আমার ফোন দিতে না বলছেন আপনারে? পরে আমি বলছি এই কথা বলে ফোন রেখে দিছি, আমি আচ্ছা ভালো থেকে না, কখনো ফোন দিব না। পরে 3 দিন পরে আমার ফোন দিছে, ফোন দিয়ে কইতেছে দোয়া কইরেন, আমি বিয়ে করছি, আমার একটা বাচ্চা আছে, একটা মেয়ে হয়েছে, তো দোয়া কইরেন। আমি কইছি দেখেন
কারো চোখের পানি মোনাজাতে যদি কারো জন্য এক ফোঁটা চোখের পানি ফেলায়, ওই চোখের পানির মূল্য কিন্তু দেওয়া লাগে। তো আপনি ওই মূল্যটা একদিন হলেও দিবেন, এখানে হোক আর ওইখানে হোক। আপনার একটা মেয়ে হয়েছে, আপনার তখন বুঝবেন। আমি জানি না আপনি আমার লগে সবসময় মিথ্যা কথা বলছেন, এখনো কি মিথ্যা বলতেছেন না সত্য বলছেন সেটাও আমি জানি না, কিন্তু আমি কিছু করতেছি না, কারণ আমি বসে আছি। কারণ একটা কথা কি, ওর নামে মামলা করতে পারি, সবকিছু করতে পারি, কারণ প্রমাণ আছে, যেহেতু কোর্টের মাধ্যমে আমাদের বিয়ে হয়েছে। এবং আজকের অতিথি কিন্তু সাথে কাবিননামাও নিয়ে আসছে, তাদের কিন্তু কোর্টেও বিয়ে হয়েছে, মানে কোর্ট ম্যারেজ। হ্যাঁ, তো আপনার কাছ থেকে কোনো রকম কোনো পারমিশন কিন্তু সে না নেয়নি। নেই। তো পরে এখন মানে এই ব্যাপারটা মানে আমি বুঝি নাই গা। এখন যেহেতু চাকরি করতেছি, পরে অনেক বড় ভাইয়েরা বোনেরা আছে, তো অগরে জিজ্ঞেস করছে যে হ্যাঁ এরকম হয়েছে, মানে আমার ব্যাপারে বলি নিয়ে গেছে, তো অফিসের মানুষ অনেক কিছু বলবো। হুম। তো পরে হেরা বলতেছে তো তুই মামলা করতে পারোস, হুম। তুই মামলা করলে হুম। তাহলে তুই হয়তো তোর কাবিননামা যা আছে তা দিব, আপনাদের নাহলে কাবিন কত? তোর 2 লাখ টাকা। উসুল লেখছে 25,000 টাকা, কিন্তু হয়তো আমার কিছু দেয় নাই। উসুল অনুযায়ী যেমন স্বর্ণ গহনা এরকম, হয়তো আমার কিছুই দেয় নাই এ পর্যন্ত। আচ্ছা, তো এখনো আপনাদের কি আর কোনো যোগাযোগ হয় না, না? যোগাযোগও হয় না, মানে ডিভোর্স হয় না। তো আমি চিন্তা করছি কি, এই মাসে স্যালারি পাওয়ার পরে জামু বাড়িতে যাইয়া নেত্রকোনা কোর্ট বলে ওইখানে মামলা করলে মানে সবকিছু কমপ্লিট হইবে। এখন আপনি কি মামলা করতে চান, নাকি হ্যাঁ। আসলে আগে দেখতে চান যে সে বিয়ে করছে আগে কিনা? দেখতে চাই কি সে বিয়ে করছে কিনা, আমি প্রমাণ মানে বললে এখনই খোঁজ পাবো, মানে এখনই, মানে হ্যাঁ বলছি কয় জামু এখন অগবাসে, আমি কইছি না এখন যায় না, মানে ওই ভাইয়াটা সবসময় আমার সত্য কথা বলে, আচ্ছা, কিন্তু ওদিকে ফোন যায় না ধরে? সে। আপনার ফোন দেন তো, দেন তো দেখি। ব্যাকগ্রাউন্ড সাউন্ড বন্ধ করুন। এইদিকে হোসেন আক্তার হোসেন, গুরু এবং শান্ত আপু, আমি আক্তার হোসেন ভালোবাসা বাংলাদেশের 131তম পর্বের অতিথি ছিলাম। গুরু আমার স্ত্রী ক্যান্সার আক্রান্ত ছিল তখন, সে এখন বেঁচে নেই। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনাদের মাধ্যমে দর্শকদের কাছে একটু দোয়া চাইবেন। আপনার মনে আছে আক্তারকে? আক্তারের কথা, আমি আক্তারের মেসেজটা আমি আজকে দুপুরবেলাতেও দেখছি। হ্যাঁ। ইনফ্যাক্ট আমার পেজে এই মেসেজটা আসছিল। এবং তখন আসলে তিনি এসেছিলেন কোনো সাহায্য চাইতে না, তিনি তার ওয়াইফকে কমিউনিকেশনটা কতটা দেওয়ার জন্য। ভালোবাসেন। আক্তার ভালো থাকিস, আমি তোর মেসেজ দেখছি এবং এই মেসেজ পড়ার পর আমি রিলেট করতে পারলাম। আমার পেজে মনে হয় টেক্সট আসছিল, যেই কারণে এই জিনিসটা আমার মাথার মধ্যে আছে। তুই ভালো থাকিস এবং বিশ্বাস করে যে গল্প তো শুনতেছিস ভাই। এখন সংসার এগুলো কেমন যেন একটা খেলো হয়ে গেছে, বাট তার মধ্যেও তোর মতো মানুষজন থাকে যেভাবে নিজের পার্টনারকে, নিজের ভালোবাসা মানুষকে এভাবে ভালোবাসে, এভাবে স্যাক্রিফাইস করে। এই কারণে হয়তো এখনো পৃথিবীর ধ্বংস হয়ে যায়নি, ভালোবাসা বা প্রেমের সম্পর্কগুলো এখনো নষ্ট হয়ে যায়নি। দেন আরেকবার ফোন ধরে না। ফোন নাম্বার এটা চিনে না, কিন্তু ফোন ধরবো, কিন্তু এখন তো রাত 12টা বাজে না, তো শুয়ে পড়ছি। 12টার বেশি বাজে। হ্যাঁ 12টা 44 বাজে। ফোন দিয়ে মোহাম্মদ ইউসুফ, গুরু এখন বলেন আমি কি করব? আর প্রেম বা ভালোবাসা আপনি তো শিখিয়েছেন, সব দোষ বা নষ্টের মূল তো আপনি গুরু। রাজু লিখেছেন, গুরু অনেক কিছু শিখার আছে আপনার কাছ থেকে। না, কিচ্ছু শেখার নাই, তোরা প্রেম ভালোবাসা থেকে দূরে যা। আমি যেদিন সালমান মুক্তাদিরের কাছে হেরে গেছি সেদিন আমি বুঝছি যে প্রেম ভালোবাসার মতো খেলো কথাবার্তা আমার বন্ধ করে দেওয়া উচিত। কারণ এই ছেলেটার সাথে আমি প্রোগ্রাম করছিলাম বহুদিন আগে, তখন এই ছেলেটা তার গার্লফ্রেন্ডকে নিয়ে ওপেন সোশ্যাল প্ল্যাটফর্মে চুমাচাট্টি করে, বিভিন্ন রকমের ভলগার কন্টেন্ট আসে। তখন আমি ওকে চেঞ্জ করছিলাম একটা প্রোগ্রামে, আমি আরো আসতে খুব কনফিডেন্টলি বলতেছে যে 150 মেয়ের সাথে তার সম্পর্ক এসে। কিন্তু অবাক হয়ে এখন আমি খেয়াল করি যে যেই লাইফস্টাইলের কথা ও বর্ণনা দিত, সেই লাইফস্টাইল এখন বেশিরভাগ মানুষ অ্যাভেল করতেছে। সো আমরা কোন পারিবারিক বন্ধনের কথা আমি বলতাম, কোন সামাজিক বন্ধনের কথা বলতাম, কোন কালচার বা সংস্কৃতির কথা বলতাম, সেই কালচার তো ট্রান্সফর্ম হয়ে এক্স্যাক্টলি তারা যে কালচারটাকে বিলং করে বা যে কালচারটাকে রিপ্রেজেন্টেশন দেখিয়েছিল এক্স্যাক্টলি সেই দিকেই তো যাচ্ছে সমাজ। সো লিটারেলি বলতে হয় যে আমি খুব বাজেভাবে পরাভূত হয়েছি এই ছেলেটির কাছে, বা এরা যে আড়ালে আবডালে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে জ্ঞাত বা অজ্ঞাত স্বরে হোক যেই সংস্কৃতিকে পেট্রোনাইজ করেছে সেই দিকে মানুষ ধাবিত হচ্ছে, এবং হেমিলনের বাসিওয়ালার মতো তারা সামনে থাকতেছে, আর ছেলেমেয়েরা পাগলের মতো তাদের পিছনে পিছনে দৌড়াচ্ছে। সেজন্য আমার এখন আর কনফিডেন্সের জায়গাটা খুব বেশি শক্ত না, অনেক নড়বড়ে।
কিন্তু ইট ডাজন্ট মিন যে এই বয়সে এসে আমি তার মতো হয়ে যাওয়ার চেষ্টা করব। এই বয়সে এসেও আমি যেভাবে কথা বলি, যেভাবে পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধনের কথা বলি, যেভাবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি, যেভাবে ভালগার কোনো ব্যাপার যেন প্রেজেন্স না তৈরি করে সেই জিনিসটার কথা বলি, সেই কথাগুলো এখনো বলে যাব। এতে কোনো লাভ হচ্ছে না, আমি খুব পরিষ্কারভাবে বুঝতেই পারতেছি, তারপরও বলে যাব। আচ্ছা, ফোন মনে হয় আর ধরবে না, অনুষ্ঠান শেষ করে নিয়ে আসছি। শেষ মুহূর্তে মিম যদি কিছু বলার থাকে। না, আমার আর কি বলার আছে, কিন্তু তার একটা ফোন ধরলে শুধু একটা কথা আপনারা দিয়ে জিজ্ঞেস করাইতাম, মানে সে এখন কি চায়, সে কি সত্যি বিয়ে আমি করছে কিনা? এর জন্যই ফোনটা দিতে আমি বলছিলাম। চাইছিও এটা, কিন্তু তার আমি আগে ফোন দিনে, কারণ সে আমার ফোন পাইলে হয়তো। অসুবিধা নাই, দরকার নাই, আমরা প্রোগ্রাম শেষ করতেছি। বাট আমি আর কোনো কথাবার্তা বা কোনো আলোচনায় যাব না। বাট কথাবার্তা আসলেই কোনো সমাধান না। এর জন্য প্রয়োজন স্ট্র্যাটেজিক রোলে থেকে কিছু সিদ্ধান্ত নেওয়া। এর জন্য প্রয়োজন স্ট্র্যাটেজিক রোলে যারা আছেন, গভর্নমেন্টের একদম স্ট্রং স্ট্র্যাটেজিক মানে পার্টনার যারা, তারা যদি এই ধরনের অ্যাক্টিভিটির কারণে সলিড কোনো ভূমিকা নিয়ে রাখতে পারেন, তবে এই জিনিসগুলো হয়তো বন্ধ হবে। কারণ এটা শুধু একজন মিমের গল্প না, প্রায়শই এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে অহরহভাবে আমাদের সমাজে। সো এই জিনিসগুলোকে শুধু কথা দিয়ে কিছুক্ষণ কাব্য করে ইমোশনালি মানুষের মধ্যে একটা ফিল তৈরি করে এই জিনিসটাকে বন্ধ করা সম্ভব বলে আমি বিশ্বাস করি না। এই জিনিসটা আসলে কন্ট্রোলের বাইরে দিনকে দিন চলে যাচ্ছে। আর এত অল্প বয়সে মেয়েটি যেভাবে মানুষের কাছে বিভিন্নভাবে কষ্টের শিকার হয়েছে, যেমনটা তার গল্পে উঠে এসেছে, তার গল্পটা যদি সঠিক হয়ে থাকে যেমনটা সে বলতেছে, সেই জিনিসটাকে কাভার আপ করার কোনো সুযোগ নাই আমার, আর সেই জিনিসটার প্রেক্ষিতে কিছু বলারও কোনো সুযোগ আমার পক্ষ থেকে নাই। বাট ছেলেটা ফোন ধরলে আমি ছেলেটার সাথে কয়েকটা কথা বলার চেষ্টা করতাম, বাট আনফর্চুনেটলি আমি হয়তো তাকে ফোনে পাইনি। মিম, বলেন। আমি তো কাউকে পাচ্ছি না, তোমাকে কিছু কথা, দুই একটা কথা বলে অনুষ্ঠান শেষ করি। তোমার অনেক ভালো গুণের মধ্যে একটা খুব বাজে গুণ, সেটা বয়সের কারণে হোক বা মানুষটাই তুমি এমন, তাই তুমি তোমার আবেগ কন্ট্রোল করতে পারো না। তোমার মতো আমার মতো মানুষরা যারা আবেগ কন্ট্রোল করতে পারে না, তাদের কপাল পোড়া। এবং তুমি, তোমার অবস্থা আরো মারাত্মক। সেটা হচ্ছে যে বয়স একটা বড় রিজন। আর ইমোশনালি এখন অল্প বয়সে অনেক ম্যাচিউরড হয়ে যায় মানুষ, কিন্তু তুমি বয়স অল্প থাকার পরেও দুইটা জিনিস তোমার জন্য খুব ভয়ঙ্কর। একটা হচ্ছে যা তুমি চাও সেটাকে পাওয়ার জন্য গোটা পৃথিবীর বিরুদ্ধে চলে যাও। সেটা তোমার মা হোক, বাবা হোক, 14 পুরুষ হোক, তাদের বিরুদ্ধে একদম যুদ্ধ ঘোষণা করতে তুমি দ্বিধান্বিত হও না। তুমি যে গল্পটাগুলো এত সহজে বলে গেলে, আমাদের কাছে তো কোনো রকমের কোনো অনুসন্ধান টিম নাই যে তোমাকে পরখ নিরোগ করবো আমরা। বাট আমি এতে এত বছর প্রোগ্রাম করার জন্য একটা এক্সপিরিয়েন্স তো আমার হয়েছে। আমি পরিষ্কার বুঝি যে প্রথম যে সম্পর্কের মধ্যে যাও 13-14 বছর বয়সে, তখন কিন্তু তোমার পরিবারের বাবা মা দাদা থেকে শুরু করে সবাই গিয়ে আসছিল যে তোমাকে কিভাবে আটকানো যায়, যে তোমার বয়স অল্প, তোমার এখন ভুল হওয়ার সম্ভাবনা আছে, তুমি যেন এই ঘটনার মধ্যে না যাও। কিন্তু তোমার সমস্যা হচ্ছে আবেগ যেমন বেশি, বয়সটা কম ছিল। আরেকটা বড় প্রবলেম যে তুমি এত ডেসপারেট, এত হিংস্র, তখন তোমার ওই জিনিসটাকে পাওয়ার জন্য গোটা পৃথিবীর সাথে তুমি যুদ্ধে লড়াই যেতা। এটাই তো তুমি, ঠিক না বে ঠিক? ঠিক। এবং আরেকটা জিনিস, আমি অনেক বেশি প্রভাবিত হই এখন আধ্যাত্মবাদ বা দেহতত্ত্বের কথাবার্তা যখন শুনি বা বাউলিয়ানা শুনি, তখন সেখানে পরিষ্কারভাবে ওরা বলে যে আপনার যা ভালো লাগে তা আপনি করবেন, কিন্তু আপনি যদি সত্যি ভালো থাকতে চান, জরুরি হচ্ছে যা আপনার অনেক ভালো লাগে সেই জিনিসটাকে একটু কন্ট্রোল করবেন। তোমার মধ্যে কন্ট্রোল বলে কোনো জিনিসই নাই। এই কন্ট্রোল জিনিসটা একেবারেই নাই বিধায় তুমি একবারে হিংস্র হয়ে যাও সেই জিনিসটা পাওয়ার জন্য। তাহলে তিনটা খুব মারাত্মক ক্ষতিকর জিনিস। একটা হচ্ছে বয়স কম, আরেকটা হচ্ছে তুমি অসম্ভব পরিমাণে আবেগপ্রবণ, আরেকটা জিনিস হচ্ছে এত বেশি হিংস্র তুমি সেটাকে পাওয়ার জন্য গোটা দুনিয়াকে তুমি তখন পর করে দিতে এতটুকু দ্বিধা করো না। ঠিক না বে ঠিক? ঠিক। এবং ওই নেশাটা তখন পেয়ে বসেছিল, ওই ছেলেটা ওই সুযোগটাই তোমার নিয়েছিল। যখন একটা ছেলে মেয়ে ওই বয়সে কাছাকাছি আসে, এটা মানুষ টু মানুষ ভ্যারি করে, তুমি তখন আগুনের মতো হয়ে উঠেছিলে। আর ওই ভালো লাগা পাওয়ার জন্য গোটা দুনিয়াকে তুমি পুড়িয়ে দিতে এতটুকু দ্বিধান্বিত হওনি। ঠিক না বে ঠিক? ঠিক। আর ওই মাস্তি দিয়ে তোমাকে একদম নেশাগ্রস্ত করে রেখেছিল। ঠিক না বে ঠিক? ঠিক। এই নেশা ফেন্সিডিল, গাঁজা, হিরোইন, মদের চাইতেও মারাত্মক। যে কারণে ওই নেশা তো ওর কাটবে 2 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস থাকার পর,
কিন্তু তোমার তো সবে নেশা শুরু হয়েছে, বাঘের রক্ত তোমার গায়ে, তোমার জিহ্বাতে এসে লেগেছে, ওই রক্ত পাওয়ার জন্য তুমি পাগল হয়ে থেকেছো। তখন বাপ মা 14 পুরুষকে তুমি গায়ে মাখনি, ঠিক না বেটি? ঠিক। এই সেজন্যই এখন জরুরি যে যখন অনেক বেশি কিছু ভালো লাগে তখন কোথায় থামতে হবে, কোন সময় থামতে হবে, অনেক ভালো লাগা থেকে কিভাবে মুখ ফিরিয়ে রাখা যায়, সেটাই হচ্ছে প্রকৃত বীরের পরিচয়, সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক। বাট এই ঘটনাটার সুযোগ ওই ছেলেটাও নিয়েছে। ভেরি আনফরচুনেটলি, দুঃখজনক ভাবে এই ছেলেটা তার সময় পরিমাণ, যে পরিমাণ মাস্তি করতে ভালো লাগে, যেহেতু ছেলেরা হচ্ছে কিছুটা ক্ষেত্রে কুকুরের জাত, ছুক ছুক করতে থাকে, তোমার সাথে মাস্তি শেষ হওয়ার পর আরেক বাসায় আরেক ডালে ঘর বেঁধেছে, ঠিক না বেটি? ঠিক। তারপরে তুমি, তোমার যেহেতু ওই টেন্ডেন্সি, ওই ফিল, ওই ভালো লাগা থেকে তুমি কোনোভাবেই কম্প্রোমাইজ করতে চাওনি, তাই কোনো রকমের ক্যালকুলেশন ছাড়াই হঠাৎ করে একটা নাম্বারে ফোন করে কমিউনিকেশন হওয়া সম্পর্কের মধ্যে তুমি আবারও জড়িয়ে পড়েছো, যেহেতু আবার ওই সম্পর্কের মধ্যে ঢুকবে, তাই ঠিক না বেটি? এবং এই মাস্তি করতে গিয়ে আবারও তুমি তোমার কপাল পুড়িয়েছো। তাহলে বয়স তো মাঝে মাঝে হয়ে গেল এর মধ্যে 18 বা 19, কালে কালে তো 2টা বিয়েও হয়ে গেল। আর কবে তুমি অনেক ভালো লাগার থাকার পরেও নিজেকে কন্ট্রোল করবে, নাকি এরকমই চলতে থাকবে? আমার এখন আমার প্রশ্নের উত্তর দাও। আমার এখন ইচ্ছা আছে কি, এখন থামতে জানো নাকি এখনো পারো না? না এখন থামতে জানি। থামতে আমার জানো। কোনো ইচ্ছাই নাই। পুরুষ সাপের চেয়ে বেশি বিষাক্ত পুরুষ পুরুষ বিষাক্ত মানুষের না, কথা পুরুষ বিষাক্ত এখন না। আমার কাছে তো তুমি কি থামতে জানো নাকি থামতে জানো না? থামতে জানি। পুরুষ বিষাক্ত না, মেয়ে বিষাক্ত না, বিষাক্ত হচ্ছে সেই রিপুর তাড়না, বিষাক্ত হচ্ছে ওই মাস্তি, বিষাক্ত হচ্ছে ওই সময়তে বাঁচতে থাকা, বিষাক্ত হতে ওই সময়তে যে আগুন তৈরি হয় জীবনের মধ্যে, যৌবনের মধ্যে, সেই সময়টাতে থামতে থাকা। সেই জিনিসটা থামতে শিখেছো নাকি শিখোনি? শিখেছি। তোমার আর কোনোদিন ক্ষতি হবে না। আর যদি না শিখে থাকো, তুমি আবারও বিভিন্ন সময় ক্ষতির মধ্যে পড়বে, হাতে হাতে, মানুষের হাতে হাতে বদলাতে থাকবে, একটা পর্যায়ে নিজের প্রশ্নে তোমার ঘৃণা ধরে যাবে এবং নিজেকে তুমি শেষ করে ফেলবে। এখনো সময় আছে, এখনো সময় আছে। কাম ব্যাক। যা হয়েছে তা হয়েছে, ভুলে যাও যে তোমার জীবনে এই ধরনের কিছু নপুংসক মানুষজন এসেছিল, একদম ভুলে যাও। শুধু এটাই মাথায় রাখো, আমাকে থামতে জানতে হবে। পৃথিবীর সবচেয়ে বড় কালপুরুষ যদি তোমার কাছে চলে আসে, মাস্তিতে যদি তোমার শরীর মন সমস্ত কিছু একসাথে জানান দেয় আর আগুনে পুড়তে থাকো তুমি, তারপরে তোমাকে থামতে হবে। শুধু এই দীক্ষাটা ভিতরে নিয়ে যাও, তোমাকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আমার জন্য আমার মায়া হয় মানুষগুলোর জন্য। এই মেয়েটি কিন্তু কখনো তাদের দ্বারস্থ কোনো সময় ছিল না। এই মেয়েটি নিজের ইনকাম করে সারা জীবন খেয়েছে, পরিশ্রম সবচেয়ে বেশি এই মেয়েটি করেছে, শুধুমাত্র তার ইমোশনাল ওই জায়গাটাকে ব্লক করতে না পারার কারণে এবং ওই রকম আবেগের জায়গা থেকে নিজেকে সরিয়ে রাখতে না পারার কারণে, কোথায় থামতে হবে এটা না জানতে পারার কারণে মানুষের হাতে হাতে হাত বদলেছে। অলরেডি 2 জনের কাছে তার যাওয়া হয়ে গেছে। এরকম যদি 2-4 জনের সাথে আরেকবার সম্পর্ক তৈরি হয়, এই মেয়েটির পক্ষে ফিরে আসার কোনো সম্ভবপর হবে না। এখনো সময় আছে। আজকের পর থেকে কিছু করো আর নাও করো, কারো কাছে যাও আর না যাও, ভালোবাসো আর না বাসো, কারোর সাথে শারীরিক সম্পর্ক হোক অথবা না হোক, বাট তুমি মন থেকে শুধু ডিসিশন নিয়ে রেখো, আমাকে জানতে হবে যে আমি কোথায় থামতে হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। বিদায় নিচ্ছে আজ সবার জন্য অনেক ভালোবাসা, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। ডিয়ার লিসনার্স, আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। এতক্ষণ চলছিল ভালোবাসার বাংলাদেশ, এবং একদম যেহেতু শেষে আছি, আমরা একটু শেষবারের মতো আপনাদেরকে জানা দিয়ে দিই যে চলছে আম্বার আইটির একটা ধামাকা অফার। আম্বার আইটি আইপি ফোন অ্যাপে 35 পয়সা মিনিটে কথা বলুন যে কোনো মোবাইল অপারেটরে, সর্বোচ্চ রিচার্জ করে। ইনফ্যাক্ট আপনি প্রতি সপ্তাহে জিতে